হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রুবায়েত ফাতেমা তনি এবং আমি আশা করি যে সবাই লাইভটা দেখতে পাচ্ছেন এবং আমার কাছে এই যে আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত চর্চা হয় এবং মিথ্যা প্রচন্ড রকমের মিথ্যা বানোয়ার তথ্য যারা প্রচার করে এবং নিজের মন গড়া গল্প দিয়ে ফেসবুক থেকে টাকা ইনকামের উদ্দেশ্যে, আই রিপিট, এই তোমরা এখানে শব্দ করো না, দরজাটা আটকাও। শুধুমাত্র ফেসবুক থেকে টাকা ইনকাম করার উদ্দেশ্যে আমাকে নিয়ে পোস্ট দিলে রিচ বেশি হয়, আমাকে নিয়ে পোস্ট দিলে ফেসবুক থেকে টাকা পাওয়া যায়, আমাকে নিয়ে স্টোরি দিলে, আমাকে নিয়ে কথা বললে, আমাকে নিয়ে পোস্ট দিলে ফেসবুক টাকা দেয়, রিচ হয় বেশি। এই উদ্দেশ্যে যারা আমার নামে অপ্রীতিকর কথা এবং নিজের মন গড়া গল্প ছাড়েন, আজকে আমি তাদেরকে চ্যালেঞ্জ করার দিন। আমি জীবনে কোনোদিনেও আমার এইসব ব্যাপারে, আপনারা যতটুকু দেখছেন ক্যামেরায় আমার হাজবেন্ড বাচ্চা কাচ্চা অতটুকু দেখছেন, আমি কখনো আমার ব্যক্তিগত বিষয় নিয়ে ওপেন বা ক্লিয়ার কাট কথা কখনো বলি নাই। বাট আজকে আমি জীবনে প্রথমবারের মতো এবং শেষবারের মতো আমি কথাগুলো বলবো এবং প্রমাণ সহ এবং চ্যালেঞ্জ করে, আই রিপিট চ্যালেঞ্জ করে। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হচ্ছে, আজকেই শেষবারের মতো এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো এবং প্রথমবারের মতো। দ্বিতীয়ত হচ্ছে, এটা আমার বিজনেস পেজ, এই বিজনেস পেজ থেকে আমি আর কখনোই বিজনেস ছাড়া অন্য কোনো বিষয়ে আমি লাইভ করতেও চাই না, কথাও বলতে চাই না। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম। সো হোপফুলি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমাকে নিয়ে প্রথমত হচ্ছে, আমি আজকে যেটা আমাকে খুব মেন্টালি আমি মানে মানসিকভাবে আমি খুব টর্চার্ড ফিল করতেছি, সেটা হচ্ছে যে আমাকে নিয়ে যে একটা মহিলা আছে যে রেগুলার আমাকে নিয়ে পোস্ট দেয়, তিনি খুব সম্ভবত লন্ডনে থাকেন। ওনার নাম হচ্ছে নাহিদ সুলতানা বা রত্না আক্তার সামথিং, আমি জানিও না ওনাকে, আমি চিনিও না। বাট আপনার যদি ওনার আইডিটা একটু ঘেটে দেখবেন, উনি সারাক্ষণ মানুষকে নেগেটিভ পোস্ট দেয় এবং সারাক্ষণ মানুষকে পচায়। হ্যাঁ, সো সে একটু আগে পরিমণিকে নিয়ে পোস্ট দিছে। আচ্ছা, এবার আসেন, সে আমাকে নিয়ে পোস্ট দিছে। সে লিখছে, কারা জানি বলছিল এই তনি মহিলা নাকি তার বয়স্ক স্বামীর অনেক সেবা করছে, তার চিকিৎসার পিছনে অনেক টাকা খরচ করছে, তাদের জন্য টাটকা খবর, এই নারী তার স্বামীর চিকিৎসার পরবর্তীতে তার তৃতীয় বিবাহের শপিং থেকে শুরু করে সমস্ত খরচ সে তার মৃত স্বামীর ক্রেডিট কার্ড দিয়ে করেছে। ব্যাংক যখন সেই টাকা ফেরত চাইছে তখন ব্যাংকে তার মৃত স্বামীর বিরুদ্ধে মামলা করতে বলছে এবং সেই পেমেন্টের ব্যাপারে সে কিছু জানে না। খবরে প্রকাশ এসব সে নাকি ইবিএল ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে করেছে। যদি এই খবর সত্যি হয় তাহলে বলতে হয় এই মহিলার কাছে পৃথিবীর সব দান্দাবাজরা ফেল মারবে, জেনুইন ধোঁকাবাজ। ওকে ডিয়ার নাহিদ সুলতানা, আমি আপনাকে নিয়ে একটাও খারাপ কথা বলতে চাই না, বাট আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। আপনি তো লন্ডনে থাকেন, আপনি কি করেন আমি জানিও না, আমি আপনার লাইফ নিয়ে ইন্টারেস্টেডও না। আচ্ছা, উনি সারাক্ষণই মানুষকে নিয়ে, আমি একটু মহিলা কি করে সেটা আপনারা একটু দেখতেই পারবেন। এই যে দেখেন, এক শাকিব খান ও বুবলিকে নিয়ে ভিডিও বানাইছে। হ্যাঁ, তারপরে ওনার কাজই হচ্ছে যে মানুষকে নিয়ে ভিডিও বানানো। আমি একটু ওনার পেজে যাই, এই যে যেমন ধরেন এর আগে পোস্ট করছে শাবনূর আর ইয়াকে নিয়ে, এর আগের পোস্ট আবার আমাকে নিয়ে, মানে ওনার কাজই হচ্ছে অন্য মানুষকে নিয়ে পোস্ট দেওয়া। দেখছেন, উনি লিখছে, যদিও ভাবছিলাম ওনাকে নিয়ে আর পোস্ট দিব না, তবুও দিলাম। যদিও ভাবছিলেন পোস্ট দিবেন না, কিন্তু আপনি দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ আমাকে নিয়ে পোস্ট দিলে ফেসবুক আপনাকে টাকা দেয়। আচ্ছা, কারণ একটা প্রশ্ন আমার মনে ঘুরপাক কাছে, সেটা হলো এই যে উনার স্বামীকে কেউ বুড়া বেটা বললে উনি তেরে আসতেন, কমেন্টকারীদের তীক্ষ্ণ জবাব দিতেন, ধুয়ে দিতেন, কিন্তু উনার বর্তমান স্বামীকে সবাই ফ্রড চিটার বললে আমি কিছু বলি না কেন। হ্যাঁ, স্বামীকে গ্রহণ করেছেন, তবে কি ইনি জেনে শুনে স্বামীকে গ্রহণ করেছেন এবং ওনার তৃতীয় স্বামীর ঘটনা এতটাই সত্যি যে উনি আসলে বলার মুখ নাই। আচ্ছা, এই মহিলা সারাক্ষণেই অন্য মানুষকে নিয়ে পোস্ট দিতে থাকে। আমি একটু তার প্রোফাইলটা যদি আরো ঘেটে দেখেন, এই যে দেখেন, তার কাজই হচ্ছে অন্য মানুষকে নিয়ে পোস্ট দেওয়া, রিচ বাড়ানো এবং হচ্ছে যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা। এনার মতো এরকম বহু মানুষ আছে যাদের কাজ হচ্ছে এরকম, মানে এখন তো এরকম শত শত মানুষ আছে যারা ফেসবুকে, যারা হচ্ছে শুধুমাত্র অন্য মানুষকে নিয়ে বাজে কথা বলে পোস্ট দেয় এবং পোস্টের বিনিময়ে ফেসবুক থেকে টাকা পায়। ওকে, আজকে আমি একটু এই যে পোস্টটা দিছে ইভিএল এর, এবং আমি এই বিষয়গুলো আমার কাছে মনে হয় আমার একটু ক্লিয়ার করা উচিত। সো আমি আসলে প্রচন্ড বিরক্ত। আমি আসলে আমার এই ব্যক্তিগত জীবনগুলো নিয়ে আমি কখনোই কথা বলি নাই। আর ওনার মতো মানুষ যারা অন্যদেরকে নিয়ে সমালোচনা করেন, আপনি সারাদিন অন্য মানুষকে নিয়ে পোস্ট দেন। তো আপনি কিরকম মানুষ বা আপনি কি একজন ভালো মানুষ না খারাপ মানুষ, আপনার প্রমাণ কিন্তু এখানেই পাওয়া যায়। আচ্ছা, এবার আসেন আমি একটু শুরু থেকে বলি। সো আমি আমার মৃত হাজবেন্ড বা লেট হাজবেন্ড জনাব সাদাত রহমানকে আমি বিয়ে করেছিলাম ভালোবেসে, প্রেম করে।
উনার থেকে আমি আবারও বলতেছি, তার থেকে আমি একটা পয়সাও নেই নাই, এবং তার থেকে কোনো সম্পত্তি আমি বা আমার ছেলে সারফরাজ পায় নাই। সো এই যে হ্যাঁ, মৌ সুলতানা নামে আরেকজন আছে, ইয়েস, মৌ সুলতানা নামে আমি বনানী থানায় আমি কমপ্লেন করেছি, লিখিত কমপ্লেন। বাট মৌ সুলতানা দেশের বাইরে থাকায় তাকে আইনের আওতায় আনা যাচ্ছে না। বাট মৌ সুলতানার নামে আমি লিখিত কমপ্লেন করেছি, এবং দুইবার করেছি। একবার আমি গুলশান থানায় করেছি, আবার বনানী থানায় করেছি। আমি এই বিষয়গুলো ক্লিয়ার করব। নট অনলি মৌ সুলতানা, আরেকটা আছে সাংবাদিক আকাশ নিবিড়, আরেকটা আছে এনামুল কবির। এনামুল কবিরের নামে আমি মামলা করব। সো আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেবো, জাস্ট একটু সাথে থাকুন। আরেকটা আছে কি যেন মহিলাটার নাম, কি যেন তানিয়া, হোয়াট এভার তানিয়া, কি একটা পেজের নাম। সো আমার কাছে মনে হয় শুভ, আমার কাছে তোমাদের মনে হয় না এই বিষয়গুলো আমার ক্লিয়ার করা উচিত? কারণ সারা পৃথিবীর কাছে আমি একটা লোভী মহিলা হিসেবে পরিচিত। প্রথমে আমি ক্লিয়ার করি, আমার যে লেট হাজবেন্ড সাদাত রহমান, সে হচ্ছে ফুয়াং সিরামিকের ডিরেক্টর হিসেবে চাকরি করত, এবং সেখান থেকে সে 3.5 লাখ টাকা স্যালারি নিত। হ্যাঁ, অবশ্যই শেয়ার দেবে। সেখান থেকে সে 3.5 লাখ টাকা বেতন পাইতো, এবং আমি যখন তার সাথে আমার যখন পরিচয় বিয়ে, তখন আমি নিজেও কিন্তু কাজ করি এবং ইনকাম করি। সো আমার সবসময় আমার মধ্যে একটা মানে আমার বাবা এই জিনিসটা আমার মধ্যে দিছে যে আমাদেরকে কাজ করতে হবে, পড়াশোনা শুধু করলে হবে না, পড়াশোনা শেষ করে কাজ করতে হবে। এই জিনিসটা আমার বাবাই আমাদের মধ্যে দিছে, আমার সব ভাই বোনের মধ্যে। আমার বোনও কিন্তু তার পড়াশোনা শেষ করে কাজ শুরু করছে। আচ্ছা, তো যেহেতু আমি খুব অল্প বয়সে বিয়ে করে ফেলছিলাম, এবং যেটা আমার জীবনের একটা ভুল ছিল, তো সেখান থেকে আমি ডিভোর্স হয়ে আসার পরে আমি কিন্তু অনেক কাজ করছি, আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, তো অনেক পরিশ্রম করছি, স্টিল আমি কাজ করতেছি। আচ্ছা, তো আমি যখন আমার লেট হাজব্যান্ড সাদাত রহমানকে যখন বিয়ে করি, সে তখন ফুয়াং সিরামিকের ডিরেক্টর, এবং তাদের আরো একটা কোম্পানি, সে এমডি ছিল, ওই একই মালিকের সেম গ্রুপের আরেকটা কোম্পানি রংপুর ডিস্টিলারিজ, সে রংপুর ডিস্টিলারিজেরও এমডি ছিল। বাট রংপুর ডিস্টিলারিজ সামহাউ রান করতেছিল না, তাদের কিছু মানে গভর্নমেন্টের সাথে কিছু ইস্যু ছিল, এবং আরো কি তাদের ইন্টারনাল সমস্যা ছিল, আমি জানি না। তো আমি যেটা জানতে পারি, আমার হাজবেন্ড যেদিন অসুস্থ হয় 4ই অক্টোবর, আই রিপিট, আমার লেট হাজবেন্ড যেদিন অসুস্থ হয় 4ই অক্টোবর 2024, তার আগের দিন এই রংপুর ডিস্টিলারিজ নিয়ে তার একটা উত্তরাতে একটা মিটিং ছিল বাংলাদেশের একজন বড় একজন বিএনপির একজন খুব বড় একজন লোকের সাথে। কারণ রংপুর ডিস্টিলারিজটা তারা হ্যান্ড ওভার করে নিছে, এবং এই রংপুর ডিস্টিলারিজের নামে কয়েক কোটি টাকা লোন আছে, যেটা কিনা কোম্পানির লোন। এবং যেহেতু আমার লেট হাজব্যান্ড এটার পেইড এমডি ছিল, এবং সে এটার সিগনেটরি ছিল, তার সিগনেচার ছিল ওখানে, গ্যারান্টার ছিল সে, সো ওই লোনের প্রেশারটা তার উপরে ছিল। এবং যেটা আমি তার কোম্পানি থেকে জানতে পারি, ফুয়াং সিরামিক থেকে, যে সেই কারণে প্রচন্ড মানসিক টেনশনে ছিল, যেটার কারণে হয়তোবা সে স্ট্রোক করে থাকতে পারে। এবং আমি এই যাবৎকালে আমার তার সংসার জীবনের আমি আর সে 7 বছর একসাথে ছিলাম, কখনোই তার অফিসিয়াল ব্যাপারে সে আমার সাথে কখনোই খোলামেলা কথা বলতো না, এবং আমিও আমার প্রফেশনাল ব্যাপারে তার সাথে বাসায় যে কথা বলতাম না, কারণ আমাদের দুইজনের প্রফেশন ডিফারেন্ট। আমি নিজে কাজ করে এই জায়গাটায় আসছি, এবং সে চাকরি করতো। এবং সাংবাদিক আকাশ নিবিড়, আমি জানি না সে সাংবাদিকের স্বর মধ্যে পড়ে কিনা, সে বিভিন্ন জায়গায় বলছে আমার লেট হাজবেন্ড নাকি সচিব ছিল, যেটা কিনা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথা। সে ফুয়াং সিরামিকের ডিরেক্টর হিসেবে সে চাকরি করতো। আচ্ছা, এইবার আসেন, আমি এত একজন বয়স্ক লোককে টাকা ছাড়া বিয়ে করলাম, মানে টাকা পয়সা ছাড়াই বিয়ে করে ফেলাম, যেটা একদম জাতিগত প্রশ্ন। এবং আমাকে যেটা আজকে আমি 20 থেকে যখন থেকে অনলাইনে কাজ করি, আমরা মনে হয় 2020-এর লাস্টের দিকে আমি আমার লেট হাজবেন্ডকে নিয়ে ক্যামেরার সামনে আসছি। সো 2020-এর লাস্ট থেকে আজকে 2025-এর লাস্ট, এই লাস্ট 5টা বছর ধরে আমাকে সোশ্যাল মিডিয়াতে একটাই কথা শুনতে হয় যে আমি টাকার জন্য বুড়া লোককে বিয়ে করছি, টাকার জন্য বুড়া লোককে বিয়ে করছি, টাকা টাকা টাকা, আমি লোভী। সো আমাকে একটু ক্লিয়ার করতে দেন বিষয়টা। আমার লেট হাজবেন্ড চাকরি করতো পেইড, সে একজন পেইড ডিরেক্টর ছিল ফুয়াং সিরামিকের। আপনারা চাইলে ফুয়াং সিরামিকে যোগাযোগ করে জেনে নিতে পারেন। এবং সে 3.5 লাখ টাকা ওখান থেকে স্যালারি পাইতো। এবং সে যে কত টাকা স্যালারি পাইতো আমি সেটাও জানতে পারছি কবে জানেন? তাকে নিয়ে যখন আমি ব্যাংককে যাই, সে যখন অসুস্থ হয়ে যায়, তারপরে সে যখন
তার অফিসের কাছে, তার কোম্পানির কাছে আমি যখন হেল্প চাই, তাদের চেয়ারম্যানের কাছে যখন আমি হেল্প চাই, তখন আমি জানতে পারি যে সে 3.5 লাখ টাকা এই কোম্পানিতে স্যালারি পাই। এর আগে পর্যন্ত আমরা হাজব্যান্ড ওয়াইফ কখনোই কে কত টাকা ইনকাম করি সেটা নিয়ে কেউ কারোর সাথে ক্লিয়ার কাট ডিসকাশন করতাম না। কারণ কি, আমরা সবসময় নিজের যার যার টাকা দিয়ে শেষে চলতাম। আমি আমার টাকা দিয়ে চলতাম, সে তার টাকা দিয়ে চলতো। বাট ফ্যামিলিতে আমরা দুজনেই মানে একটা সংসার চালাতে যে খরচটা, সেখানে আমরা দুজনেই কন্ট্রিবিউট করতাম। তারও কন্ট্রিবিউশন ছিল, আমারও ছিল। এবং আমি বনানী যে বাসাটা থাকি সেটা কিন্তু আমার ভাড়া বাসা, কেনা বাসা না। এবং অনেকে যেটা প্রচার করেন যে বনানীর বাসা সারফাজের ড্যাডি আমাকে কিনে দিয়ে গেছে, আমি সেই বাসায় থাকি, ডুপ্লেক্স বাসায় থাকি, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। সেটা আমার ভাড়া বাসা। হ্যাঁ, এবং আমি 2টা ফ্ল্যাট নিয়ে থাকতাম, এটা সত্যি। ফাহিমের কি হয়েছে, ফাহিমকে কেন বের করে দিছে আমরা, সেটারও আজকে আমি ক্লিয়ার কাট উত্তর দিব। এবং ফাহিম আমার স্টাফ ছিল, অ্যাসিস্ট্যান্ট ছিল। কিছু নোংরা মানুষ ফাহিমকে নিয়েও আমাকে নোংরা কথা বলে। এরকম তো অনেক ছেলেরা আমার কোম্পানিতে কাজ করে, এরকম অনেক অনেক ছেলেরা আমার কোম্পানিতে কাজ করে। সো ফাহিমকে কেন আমরা কোম্পানি থেকে বের করে দিচ্ছি সেটারও আজকে আমি ক্লিয়ার কাট উত্তর দিব। এবং এই বিষয়গুলো নিয়ে আমি ফার্দার আমার লাইফে কোনোদিন কথা বলবো না। আমি একটা নতুন বিয়ে করছি, আমি জীবনটাকে মুভ অন করার চেষ্টা করতেছি, আমি একটু শান্তিতে এবার বাঁচতে চেষ্টা করতেছি। আপনারা আমাকে একটু দয়া করে বাঁচতে দিবেন এবং আমি আপনাদের প্রত্যেকটা কথার ক্লিয়ার কাট উত্তর দিব। এবং আমি চ্যালেঞ্জ করতেছি, বাংলাদেশে অনেক ইন্টেলিজেন্স এজেন্সি আছে। বাংলাদেশ ব্যাংকে যদি কারোর এনআইডি কার্ড দেওয়া হয়, পুলিশকে কারো আইডেন্টি কার্ড দেওয়া হয়, তার নারী নক্ষত্র ঘুরি সবকিছু বের করে নিয়ে আসতে পারে, রাইট? সো আমার কথা যদি মিথ্যা হয়, বাংলাদেশের আপনারা সার্চ করেন আমার এনআইডি কার্ড দিয়ে, আমার লেট হাজবেন্ডের এনআইডি কার্ড দিয়ে সার্চ করেন, রাইট? মিথ্যা বলার তো কোনো সুযোগ নাই। আমি লাইভে এখন 9,000 মানুষ আমার লাইভ দেখতেছেন, মিথ্যা কথা বলার তো কোনো সুযোগ নাই। হ্যাঁ, ফাহিমকে আমরা বের করে দিছি এবং ফাহিমকে কেন বের করে দিছি সেটাও আমি ক্লিয়ার কাট আনসার দিব। একটু শুনতে হবে। পাঠাইছে না? আচ্ছা, এরপর আসেন সারফরাজের ড্যাডি। তার বয়স হয়েছে, তার তখন বয়স 68 বছর। এবং সারফরাজের ড্যাডি, আমি যতটুকু তার কাছ থেকে শুনছি, 2007 সালে তার হার্টে 2টা রিং পরানো হয়েছিল। এবং সে সবসময় অসুস্থ হইতো। আমার সাথে বিয়ের পরেও বছরে কিন্তু 2-3 বার তাকে নিয়ে আমি ইউনাইটেড হসপিটালে ভর্তি হইতাম। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা ইউনাইটেড হসপিটালে তার হিস্ট্রি চেক করে নেবেন যে সে বছরে কতবার ইউনাইটেড হসপিটালে তাকে নিয়ে ভর্তি হওয়া লাগতো। কারণ সে একটা অসুস্থ মানুষ ছিল, সে প্রায় সময় অসুস্থ হয়ে যেত এবং তাকে নিয়ে আমি প্রায় সময় ইউনাইটেড হসপিটালে। এবং কোভিডের সময় সে 2বার কোভিড সাসপেক্টেড ছিল এবং সে কোভিডের সময় আমি তার সাথে হসপিটালে ছিলাম। আমার একবারও ভয় লাগে না, কারণ আমি মানুষটাকে প্রচন্ড ভালোবাসতাম। আমি যদি আমার জীবনে কাউকে প্রচন্ড ভালোবেসে থাকি, সেটা হচ্ছে সারফরাজের ড্যাডি। এখন কে কি মনে করেন, কে বিশ্বাস করেন না করেন, আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না। তো সবসময় সে ইউনাইটেড হসপিটালের পেশেন্ট, ডক্টর কায়সার নাসিরুল্লাহর আন্ডারে, উনি তার হার্টের ডক্টর। তো সবসময় ওকে নিয়ে আমি ভর্তি হইতাম। এবং ওর একটা জিনিস ছিল কি, ও খাবার দাবার মেনটেন করতো, বাট খুব একটা যে মেনটেন করতো তা না। ওকে ডক্টর ট্রেডমিল, মানে ওকে প্রতিদিন হাঁটতে বলছিল অ্যাটলিস্ট 45 মিনিট। ও কখনোই হাঁটতো না। আমি ওর জন্য একটা ট্রেডমিল কিনছিলাম। ট্রেডমিলটাই যে এখন আমার সামনে, এখানে আমি অফিসে নিয়ে আসছি, আমার বাসায় রাখার জায়গা নেই। কিন্তু সে ট্রেডমিলেও দৌড়াইতো না, খুব কম, হয়তো বছরে 1-2 বার দৌড়াইতো। মানে ও আসলে স্বাস্থ্য সচেতন ছিল না ওইভাবে। আর আমি যেহেতু নিজে 16-17 ঘন্টা 18 ঘন্টা আমার কাজ করতে হয়, সো আমি যে আমার হাজবেন্ডের পিছনে লেগে থেকে হাজবেন্ডকে সাথে নিয়ে এগুলা করাবো, আমার পক্ষে আসলে সম্ভব ছিল না। কারণ আমার অনেক রেসপন্সিবিলিটি, আমার মা, ভাই, বোন সবাইকে আমার দেখতে হয়, আমার বাচ্চাদেরকে আমার দেখতে হয়, আমার সানভিকে আমার দেখতে হয়। আচ্ছা, এবার আসেন, এই যে সবাই বলেন আমার হাজবেন্ড আমাকে অনেক টাকা দিয়ে গেছে, অনেক টাকা দিয়ে গেছে, অনেক টাকা গেছে, যেটা সম্পূর্ণ ভুয়া কথা। সারফরাজের ড্যাডি অসুস্থ হওয়ার পরে যখন ও ভোর 5টা বাজে অসুস্থ হয় এবং আমি ওকে নিয়ে ইউনাইটেড হসপিটালে নিয়ে যাই, সাথে সাথে ইনস্ট্যান্ট। এখন অনেকে বলবেন যে ড্রাইভার কোথায় ছিল এত ভোরবেলায়। আচ্ছা, আমার ড্রাইভার জাহাঙ্গীর, আমার বাসা হচ্ছে বনানীতে। আর আমার ড্রাইভার তখন এই যে আপনার TNT গেট থাকতো। সো আমার বাসা থেকে TNT গেট অনলি 5 মিনিটের ডিস্টেন্স। হ্যাঁ, তো জাহাঙ্গীরকে আমি ফোন দেওয়ার সাথে সাথে সে বাসায় চলে আসে এবং একটা রিক্সা নিয়ে, এবং আমার বোন জামাই, আমার বাসার সিকিউরিটি সবাই মিলে। সারফরাজের ড্যাডি ঘুমের মধ্যে সে ব্রেন স্ট্রোক করে এবং আমাকে এরকম ধাক্কাইতেছিল ঘুমের মধ্যে। এবং আমি যখন দেখছি ও কি হয়েছে, ওর চোখে মুখে পানি দিতেছিলাম, ও আর কোনো কথা বলতে পারে নাই। ও এরকম করে টাং বাইট করার পরে ও আর কোনো কথা বলে নাই। ওকে আমরা সাথে সাথে ইউনাইটেড হসপিটালে নিয়ে যাই এবং ইউনাইটেড হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে ডক্টররা ওকে হচ্ছে যে আপনার চেক আপ করে। হ্যাঁ, তারপর সাথে সাথে ওকে লাইফ সাপোর্ট দিয়ে দেয়। ওর হচ্ছে আপনার ওর কি হয়েছে সেটা দেখার ডাক্তার অনেক চেষ্টা করে, সিটি স্ক্যান করে। তো ও যে ব্রেন স্ট্রোক করছে সেটা সিটি স্ক্যানে ধরা পড়ে না।
সো সেটা যখন সেটা ধরা পড়ে একদিন পরে 36 ঘন্টা পরে, এবং ধরা পড়ার পরে ডক্টর, এই যে দেখেন আমি একটু এখানে একটু আপনাকে দেখাইতে যে ওর ব্রেনটা কি পরিমাণ ড্যামেজ হয়েছিল এখানে। আর এইটা দেখেন কেস সামারি। অনেকে বলেন যে আমি নাকি আমার হাজবেন্ডকে মেরে ফেলছি। সো হিয়ার ইজ দ্য কেস সামারি, যেটা আপনি কিনা পড়লে বুঝতে পারবেন যে ইউনাইটেড হসপিটালে ওর সব হিস্ট্রি আছে। আমার কথা বিশ্বাস না হলে আপনারা ইউনাইটেড হসপিটাল থেকে একটু জেনে নেবেন যে ওর কি হয়েছিল, এখানে সবকিছু কেস সামারিতে দেওয়া আছে। ওকে, সো এই কেস সামারিটা আমি ইউনাইটেড হসপিটাল থেকে নিয়ে ইউনাইটেড হসপিটালের ডক্টর বলে তখন যে ওকে 1%ও বাঁচার সম্ভাবনা নাই, ও 1%ও বাঁচবে না। তো আমি এই কথাটা কোনোভাবেই মানতে রাজি না যে না আমি ওকে বাঁচাই ছাড়বো, কারণ ও না মানুষটা খুবই ভালো ছিল, ও অসম্ভব ভালো মনের একজন মানুষ ছিল, ও খুবই ভালো ভদ্রলোক, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, ও মানুষ হিসাবে ওকে আমি 100-তে 100 দিব। আচ্ছা, কিন্তু এইটা ঠিক ফিনান্সিয়াল ব্যাপারগুলোতে, টাকা পয়সার ব্যাপারে, যেহেতু মানুষ আমাকে এমনিতেই বলে যে আমি নাকি টাকার লোভে ওকে বিয়ে করছি, বা এমনিতেই মানুষের একটা ভুল ধারণা যেটা আমার নাম দিয়ে সবাই সবসময় মানুষ ভুয়া তথ্য ছড়ায়, এই জন্য আমি আরো বেশি টাকা পয়সার বিষয়ে কথা বলতাম না, যে মানে বাপরে বাপ মানুষ এমনি আমার লোভী বলে। আমি কখনোই টাকা পয়সার বিষয়, আমি সকল খরচ আমি নিজে চালাইতাম। কারণ আমি যখন ডিভোর্স দিয়ে আসছি, তো তখন আমি হচ্ছে যে যখন সানভীর বাবাকে ডিভোর্স দিয়ে আসছি তখন থেকে সানভীর খরচ, আমার খরচ, সবকিছু আমাকে ইনকাম করা লাগতো। সো আমি খুব হার্ড ওয়ার্ক করছি, এখনো করি। আচ্ছা, এরপরে আসেন তো ইউনাইটেড হসপিটালে একটা মেডিকেল বোর্ড বসে। আপনারা আমার কথা বিশ্বাস না হলে ইউনাইটেড হসপিটাল থেকে আপনারা জেনে নিতে পারেন। তো তখন সেখানে ডক্টর, নিউরোলজি ডক্টর বলে যে এখানে সেখানে আমি একটু অ্যাড করি, আমার লেট হাজব্যান্ডের বড় মেয়ে উপস্থিত ছিল, আমার অফিসের স্টাফ ছিল, আরো অনেকেই ছিল। সেখানে ডক্টর বলে যে না, তার আর 1%ও বাঁচার সম্ভাবনা নেই। হ্যাঁ, তো আমি এটা কোনোভাবেই মানবো না। আমি ওকে সিঙ্গাপুরে নিয়ে যাবো, মাউন্ট এলিজাবেথে। আমি তখন বারমুডাতে ওকে কিভাবে দেশের বাইরে নিয়ে গেলে ও ভালো হয় কিনা, ওকে কোনোভাবে সুস্থ করা যায় কিনা, ও অ্যাটলিস্ট ওর জ্ঞানটা ফিরে কিনা। আমার একটা ব্যাপার ছিল যে ও পুরোপুরি সুস্থ না হইলো অ্যাটলিস্ট মানুষ তো কোমায়, ও তখনই কোমায় চলে গেছে, ও ডে 1 থেকে কোমায় চলে গেছে, যে অ্যাটলিস্ট মানুষ তো তাকায়, মানুষ ও বিছানায় শুয়ে থাক, আমি ওর জন্য বাসায় নার্স রাখবো, তারপরে ও তাকাক, ও বিছানায় শুয়ে থাক, ও অ্যাটলিস্ট বেঁচে আছে, এটাই আমার শান্তি। ও বেঁচে আছে, সারপ্রাইজের ড্যাডি বেঁচে আছে, এটাই আমার শান্তি। সো সেই চেষ্টা থেকে আমি দেখেন আমি আরো কিছু জিনিস আপনাদেরকে দেখাই। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথের হসপিটালের জন্য আমি তখন কিন্তু কেস সামারি পাঠাই। এখানে দেখলে বুঝতে পারবেন, ওনার নাম হচ্ছে নিশাত আপু, উনি হচ্ছে মাউন্ট এলিজাবেথের জব করেন। হ্যাঁ, ওনাকে দেখেন 6 অক্টোবর, ইউ ক্যান সি 6 অক্টোবর আমার সারফেসের ড্যাডি অসুস্থ হয় 4ই অক্টোবর। সো 4 অক্টোবর অসুস্থ হয়, ইউনাইটেড হসপিটালে নিয়ে যায়। 6 অক্টোবর ডাক্তার বলে তাকে বাঁচানো সম্ভব না, তার 1%ও বাঁচার সম্ভাবনা নাই, কারণ তার ব্রেন পুরোটা ড্যামেজ হয়ে গেছে, ব্রেন স্ট্রোকের, তার একটা মারাত্মক ব্রেন স্ট্রোক হয়েছে। সো আমি সরি নিশাত, এটা আপু না, এটা হচ্ছে ভাইয়া, সরি ভাইয়া। এই যে দেখেন আমি ওনাকে এগুলো পাঠাইছি, আমি লিখছে থ্যাংক ইউ ভাইয়া। উনি কি লিখছে, আপু উই আর ট্রাইং আওয়ার বেস্ট, প্লিজ সেন্ড মি দ্য কেস সামারি ফর। আচ্ছা দেখেন এখানে সবকিছু দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন, ওনার সাথে পরে আমার কথা হয়েছে, সবকিছু দেখতে পাচ্ছেন। আচ্ছা, এইবার আসেন এইবার আসেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে নেওয়ার জন্য আমার সারফেসের ড্যাডি যেহেতু ব্রিটিশ পাসপোর্ট আছে, তার ভিসা লাগবে না, বাট আমার ভিসা করতে 1 দিন সময় লাগবে। বাট আমার হাতে 1 দিন সময় নাই সিঙ্গাপুরে যাওয়া, কারণ সে 1 দিন বাঁচবে কিনা সেটা কে জানে। তখন আমি থাইল্যান্ডের বারমুডাট হসপিটালে, হ্যাঁ আমি হচ্ছে যে হসপিটালের জন্য হচ্ছে যে আমি একটু থাইল্যান্ডের বারমুডাট হসপিটালের জন্য আমি সেম কেস সামারিটা পাঠাই, আমি এটাও আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ, তো তারপরে পাঠানোর পরে আপনার বারমুডাট হসপিটাল থেকে এই যে দেখেন নুসরাত আপু হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে। দেখেন নুসরাত আপুর, আমি একটু নুসরাত আপুর সাথে একটু কথা বলি, ওনার সাথে আমি কথা বলি কবে দেখেন 6 অক্টোবর, সেম ডেট আমি ওনার সাথে কথা বলি। এবং ওনার নুসরাত আপু হচ্ছে বারমুডাটের হসপিটালে উনি চাকরি করেন, এবং ওনার এজেন্সি দেখেন, সেখানে আমি ওনাকে ভিসা করতে দিই, আমার ভিসা। এবং এগুলো কিন্তু দেখেন আপনি ডেট সহকারে দেখতে পারতেছেন। এবং নুসরাত আপুর সাথে আমার কথা হয়, ওনাকে আমার কার্ড পাঠাই,
ওখানে আমি সবকিছু দেখেন সবকিছু কিভাবে আমার হাজব্যান্ডকে নিয়ে যাইতে হবে সবকিছু ওনার সাথে কথা বলি অ্যান্ড আফটার দ্যাট দেখেন উনি দেখেন আমি কি পরিমাণ চেষ্টা করছি। আপু আলহামদুলিল্লাহ নামছি, এখন আমি টিভি দেশের বাইরে তার অ্যাম্বুলেন্সের জন্য ওকে অ্যাম্বুলেন্স তোলা হয়েছে। দেখছেন মানে আমার কাছে কিন্তু দেখেন সবকিছু প্রমাণ আছে, হ্যাঁ আমার কাছে সবকিছু প্রমাণ আছে। সো ওনার সাথে আমার কনভারসেশন দেখলে উনি অনেক হেল্প করছে তখন, উনি তখন এয়ার অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে দিছি, হ্যাঁ। এবং আমি আরেকটা মানুষকে না দেখাইলে নাই, এটা হচ্ছে শারমিন আপু, হ্যাঁ উনি তখন বার্মনঘাট হসপিটালে চাকরি করতেন, উনি অনেক হেল্প করছে আমার এক্স লেট হাজব্যান্ডকে ওখানে ট্রিটমেন্ট করাতে। তো তখন আমি এয়ার অ্যাম্বুলেন্সে করে বার্মনঘাট হসপিটালে নিয়ে যাই এবং থাইল্যান্ডের আমি একটা দৃঢ় সময় নষ্ট করতে চাই নাই। এর মধ্যে থাইল্যান্ডের যে এয়ার অ্যাম্বুলেন্স সেখানে হচ্ছে যে আপনার কোনো এয়ার অ্যাম্বুলেন্স খালি নাই, এয়ার অ্যাম্বুলেন্স আমি পাইতেছি না। সো এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ওই যে দেখছেন নুসরাত আপু আমাকে লিখছিল যে আমি এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করতেছি, এয়ার অ্যাম্বুলেন্স পাচ্ছিলাম না, থাইল্যান্ডের কোনো এয়ার অ্যাম্বুলেন্স খালি নেই। তখন আমি সিঙ্গাপুর থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে ল্যান্ড করাই পরের দিন সকালবেলা। সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্স আনার জন্য আমি যদি থাইল্যান্ডের এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যেতাম তাহলে আমার 40 লাখ টাকার মতো খরচ করতো, কিন্তু সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্সে আমি যেহেতু নিয়ে গেছি। এই তানবীর কি বলতে চাই শুনো তো রিয়াদ। সিঙ্গাপুরের ও জানেন আমি লাইভে সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্স আমি নিয়ে যাওয়ার কারণে আমার 23 লাখ টাকা বেশি লাগছে। আমি একটা দিন সময় নষ্ট করতে চাইনি মানুষটাকে বাঁচানোর জন্য, যে ঠিক আছে আমি ওকে যে কোনো মূল্যে বাঁচাইতে চাই। এই লোভী মহিলা শুনতে শুনতে আমি খুব বিরক্ত, মানে আমি খুবই বিরক্ত। এই যে দেখেন মিতালি মার্মা লিখছে তোমাকে ভালো মনে করছিলাম এখন দেখছি তুমি একটা লোভী। এই যে আপনাদের মন গড়া কথা, আমি কোথায় লোভী, আমি কি পাইছি জীবনে আমি সেটাই আসলে আমি জানি না। সো আমি লোভী কিনা মিতালি মার্মা সেটা আপনাকে প্রমাণ দিতে হবে। আচ্ছা এই যে দেখেন আমি একটু প্রমাণ সহকারে কথা বলবো। আমি এই এজেন্সির মাধ্যমে দেখেন 62,96,000 টাকা, মানে কি 62,96,000 টাকা দিয়ে আমি 62,96,000 টাকা দিয়ে, আবার দেখেন একটু চাইলে আপনারা ছবিও নিতে পারেন, হ্যাঁ এটা এয়ার অ্যাম্বুলেন্সের বিল, হ্যাঁ ডেটটা কবে একটু দেখে নিন, 6/10/2024 অক্টোবরের 6 তারিখে আমি সারফ্রাজের ড্যাডিকে নিয়ে যাই। আচ্ছা এইবার আসেন এতগুলো টাকা আমি কই পাবো, আমি তো ব্যবসা করি, আমার আর ব্যবসায়ীদের হাতে কখনোই ক্যাশ টাকা থাকে না। সারফ্রাজের ড্যাডির কোনো জমানো টাকা ছিল না, তো এতগুলো টাকা আমি কই পাবো। ইনস্ট্যান্ট তখন আমার টাকার দরকার পড়ে এবং আমার বাসায় যত গয়না থাকে, এই যে আমার ম্যানেজার তানবীর আছে আমার সামনে, আমি বাসায় আসি আমার সকল গয়না আমি ওকে দেই। আমি ডায়মন্ড হাউস বা যে ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড সৌমেনদার কাছে আমার সকল গয়না আমি বিক্রি করে দিই ক্যাশ। এবং তখন সারফ্রাজের ড্যাডির অফিস থেকে ফুয়াং সিরামিক থেকে 40 লাখ টাকা দিছিল না ওরা, 30 পরে 10 লাখ দিছিল, 40 লাখ টাকা তখন দেয় ওরা আমাকে কিছুটা হেল্প করে। কারণ এদিকে ইউনাইটেড হসপিটালও বিল দেওয়া লাগছে, ওখানেও মনে হয় 10-12 লাখ টাকা বিল চলে আসছিল। হ্যাঁ এই যে তানভীরের কাছে সব ছবি আছে। সো এই যে দেখেন এই গয়নাগুলো আমি সব বিক্রি করে দেই। দেখেন এই যে সৌমেনদা যে কিনে রাখছে সেটারও প্রমাণ দেখেন। ওকে সব কিছুর হিসাব আছে এখানে, বুঝছেন। মানুষ তো চাইলেই আপনি সবকিছু মিথ্যা বানায় ফেলতে পারবেন না। ওকে এই গয়নাটা আমার বোনের বিয়েতে পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা, এই সব গয়না আমি সাথে সাথে বিক্রি করে দেই। সো যারা মন গড়া গল্প বলেন না, আপনাদেরকে আসলে আমি কি বলবো, আপনাদের উপরে আল্লাহর গজব পড়বে। সো এখানে সবকিছুর প্রমাণ আছে, বুঝছেন। ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড থেকে জেনে নিন। তখন সারফ্রাজের ড্যাডির অফিস থেকে 40 লাখ টাকা দেয়, এটা দিয়ে আমাকে এখানে হসপিটালের বিল দিতে হয় এবং এয়ার অ্যাম্বুলেন্সের বিল দিতে হয়, এবং আমি যে বার্মনঘাট হসপিটালে ওকে নিয়ে যাব সেখানে আমাকে 1 মিলিয়ন বাত অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। অ্যাডভান্স 1 মিলিয়ন বাত মানে কত টাকা জানেন, এখন হচ্ছে 40 লাখ টাকা, তখন অনেক 36 লাখ টাকা ছিল, আমাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। সো এই টাকাগুলো কোত্থেকে আসছে। আর এবার আসেন, আমি যখন সারফ্রাজের ড্যাডিকে নিয়ে গেছি আমি জানি না ওর কি আছে না আছে, ওর আসলে আদৌ ব্যাংকে কোনো টাকা আছে কি নাই, বা ওর ব্যাংকে কি আছে না আছে আমি কিছুই জানি না। তখন ওকে আমি এইভাবে বার্মনঘাট হসপিটাল নিয়ে গেছি। ওখানে রনি ভাই নামে একজন ভদ্রলোক আছে, আমাদের ফ্যামিলি মানে ফ্রেন্ড, রনি ভাই ব্যাংকক। এই যে দেখেন ওনার সাথে আমার সকল কিছু কনভারসেশন আছে। এই যে ওনাকে যে আমি পাঠাইছি সারফ্রাজের ড্যাডির রিপোর্ট সবকিছু ওনার সাথে আমার কনভারসেশন আছে। ওনাকে যে আমি হসপিটালের এটা পাঠাইছি সকল কিছু, হ্যাঁ
সকল কিছু ওনার সাথে আমার সকল কনভারসেশনে সবকিছু পাবেন। আচ্ছা এইবার আসেন, হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওকে যখন আইসিইউতে রাখে, বার্মনঘাট হসপিটাল খুবই একটা এক্সপেন্সিভ হসপিটাল, ওখানে তখন প্রতিদিন 12 লাখ টাকা করে, 12 থেকে 13 লাখ টাকা করে আপনার, আচ্ছা বুরহানুদ্দিন লিটন এই যুগে কি যেন লিখছেন আপনি, হাতে লেখা এয়ার অ্যাম্বুলেন্সের ভাউচার, তো সেটা আপনি এই ট্রাভেল এজেন্সি ট্রাভেল কনসাল্ট লিমিটেড ওদেরকে আপনি জিজ্ঞাসা করেন। আমার সাথে তো সব হোয়াটসঅ্যাপের কনভারসেশন তো নিশ্চয়ই আমি বানাই নাই, হোয়াটসঅ্যাপ থেকে দেখাইতেছি করে যে আমরা ইয়াতে পাঠাইছিলাম রিকোয়েস্ট করে যে এদের কি বলে কি লেখা। হ্যাঁ হ্যাঁ, ইভেন এই যে ইউনাইটেড হসপিটাল থেকে যে আমরা কেস সামারি চাইছিলাম সেটার ফর্ম হচ্ছে এটা। আপনার মতো মানুষজন, বুরহানুদ্দিন লিটন, আপনার মতো মানুষজন সবকিছুতেই সন্দেহ করেন। এনিওয়েজ আপনি এই যে এইটার একটু ছবি তুলে রাখেন, হ্যাঁ আপনি এদের সাথে যোগাযোগ করেন, এখানে ওনাদের অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে গুলশান 2-এ, আপনি একটু ওনাদের থেকে জেনে নিতে পারেন। ওকে, গুলশান 2 সার্কেল 1-এ, হ্যাঁ সরি সার্কেল 2 মানে গুলশান 2-এ আপনি ওনাদের থেকে জেনে নিতে পারেন। আচ্ছা এইবার আসেন, তারপরে আমি যখন সারফরাজ ড্যাডিকে ওখানে নিয়ে যাই, ওখানে একটা প্রতিদিন এত টাকা বিল আসে, আমি জাস্ট হাঁপাই যেতেছিলাম, আমি ঋণগ্রস্ত, তখন আমি কি করব না করব। আর তখন আমাকে সবাই ওই হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানকার ডাক্তাররাও বলতেছিল ওইগুলোরও সব রিপোর্ট সব ফাইল আমার কাছে আছে, আমি তো চ্যালেঞ্জ করতে পারি, কারো যদি আমার থেকে জানার থাকে ব্যক্তিগত বিষয় বা চ্যালেঞ্জ করার থাকে, আপনি আসেন, আপনি আমাকে চ্যালেঞ্জ করেন, আমি আপনাকে সব পাই টু পাই কাগজ ধরে ধরে বলে দিব। যখন আমি বার্মনঘাটে নিয়ে যাই, বার্মনঘাট হসপিটালেও সব হিস্ট্রি থাকে, আপনি ব্যাংককে বার্মনঘাট হসপিটাল থেকে সব হিস্ট্রি নিতে পারবেন সাদাত রহমান লিখে সার্চ দিলেই। সো আমি ওখান থেকে ডক্টর বলে যে উনাকে বাঁচানো সম্ভব না, উনার বাঁচার সম্ভাবনা নাই, বাংলাদেশে উনি শেষ হয়ে গেছে। সো আপনি উনাকে কষ্ট করে নিয়ে আসছেন, আপনি হয় আপনার কাছে দুইটা ওয়ে, আপনি উনাকে এইভাবে বাংলাদেশে ফেরত নিয়ে যেতে পারেন, ওখানে উনি বাংলাদেশের হসপিটালে রাখতে পারেন কারণ আমরা অনেক এক্সপেন্সিভ। আরেকটা ওয়ে, আপনি তার লাইফ সাপোর্ট খুলে দিতে পারেন, তাইলে লেট হিম গো পিসফুল। ডক্টর ঠিক এই সেন্টেন্সটা আমাকে বলছে, লেট হিম গো পিসফুলি। আমি সাথে সাথে বলছি নো ডক্টর, নো ওয়ে, আমি কোনোভাবেই ওকে এভাবে যেতে দিব না, আমি আমার লাস্ট ট্রাই করবো, তোমরা চেষ্টা করো। তখন সারফরাজের ড্যাডির একটা হাঁটুর মধ্যে একটা ব্লাড একটা ক্লট ধরা পড়ে, তখন ডাক্তার বলে এই ক্লটটা অপারেশন করতে হবে। তখন ওই ক্লটের জন্য আরো 12 লাখ টাকা চার্জ করে, মানে প্রতিদিনই এরকম 12-13 লাখ টাকা বিল আসতেছিল। তখন আমি খুব ভাপাই যে আমি ঋণগ্রস্ত, আমার অবস্থা খুবই খারাপ, আমি আমার কোম্পানিতে লসে 50% ডিসকাউন্ট দিচ্ছি কিনা আপনি আমার গত অক্টোবর মাসের হিস্ট্রি দেখে নিন, আমাদের পেজে সব হিস্ট্রি আছে। 50% ডিসকাউন্ট দিচ্ছি, যেখানে আমাদের প্রফিট মার্জিন 20%-এর উপরে থাকে না, সেখানে 50% ফ্ল্যাট 50% সেল দিলে আমাদের কি পরিমাণ লস হতে পারে ইউ ক্যান্ট ইমাজিন। ফ্ল্যাট 50% সেল দিয়ে আপনি আমাদের অক্টোবর মাসের পোস্ট এখনো আছে, আপনি আমাদের পেজে দেখে নেবেন, গত বছর অক্টোবর মাসের ফ্ল্যাট 50% সেল দিয়ে আমি হচ্ছে টাকা বের করি, এবং আমি আরো অনেক লোন করি। আচ্ছা এরপরে আমি এইবার আমাকে সবাই বলতেছে যে সারফরাজের ড্যাডির অ্যাকাউন্টে কিছু আছে কিনা বা ওর কি আছে না আছে সেটা খবর নেওয়ার জন্য। তো সারফরাজের ড্যাডি আমাকে একটা সারফরাজের প্রাপ্তি বলতে তার বাবার থেকে শুধুমাত্র ব্রিটিশ পাসপোর্ট, সারফরাজের ব্রিটিশ পাসপোর্টটা আসে গত বছর সেপ্টেম্বর মাসে, এবং সারফরাজের বাবা অসুস্থ হয় অক্টোবর মাসে। আচ্ছা সারফরাজের জন্য আমি মাঝে মাঝে ওকে বলতাম যে এই যে মানুষ আমাকে লোভী বলে, মানুষ তো মনে করে আমি তোমার থেকে শত শত কোটি টাকা নিয়ে নিছি, অথচ আমরা তো কিছুই নিই নাই তোমার থেকে, তো তুমি বাবা হিসেবে সারফরাজকে কিছু একটা দাও। আমি আবার বলতেছি আমি কিন্তু জানতাম না যে সারফরাজের কত, মানে সারফরাজের বাবার কাছে টাকা আছে কি নাই বা সে কি করে না করে, আমি মানে সে কোথায় চাকরি করে সেটা আমি জানতাম, বাট তার টাকা পয়সা সে কি করে না করে সেগুলো আমি জানতাম না। তো আমি তখন সারফরাজের ড্যাডিকে বলি যে তুমি সারফরাজকে কিছু দাও। তো অ্যাকচুয়ালি সারফরাজের ড্যাডির কোনো জমানো টাকা ছিল না, এবং সে যেহেতু জমানো টাকা ছিল না, তো সে সারফরাজকে আর কি দিবে। তো যেহেতু আমি আমার বিজনেসের মধ্যে আমি 2020-এর পরে আমি ওর থেকে ভালো স্টাবলিশড হয়ে যাই, এবং আমি ওর থেকে বেশি ইনকাম করি, তো ওর মধ্যে থাকে না যে প্রত্যেকটা পুরুষের মধ্যে একটা ইনসিকিউরিটি হয়তো কাজ করে। একে তো ছিলাম আমি একটা ইয়াং মেয়ে, তারপরে আমি ওর এত বয়সে বিয়ে করছি, তারপরে অ্যাকচুয়ালি তো আমি ওর থেকে না বাড়ি গাড়ি টাকা পয়সা আমি তো ওর থেকে কিছু নেই নাই, আর ওর থাকলে তো আমি নিব, আমি তো শুরু থেকেই জানতাম ও একটা কোম্পানিতে ও পেইড এমডি চাকরি করে, একজন পেইড এমডি বা ডিরেক্টর কত টাকা স্যালারি পাবো, 3.5 লাখ টাকা স্যালারি পেতাম, আমি তো থাকলে তো নিব। তো এই যে দেখেন আমি না ডেট শো করে আপনাকে একটু প্রমাণ দিতে চাই,
12ই অগস্ট, এটা হচ্ছে পারভেজ ভাই হচ্ছে সারফরাজের ড্যাডির কোম্পানির লয়ার, মানে ফুয়াংয়ের লয়ার সে। উনি আমাকে একটা এই যে দেখেন ওসিয়তনামা বা উইল, যেটার একটা আমাকে পাঠায় কপি করে, মানে একটা কপি পাঠায়, যেখানে সারফরাজের ড্যাডি এখানে হচ্ছে আপনার দেখেন একটু স্পষ্ট করে দেখেন ওসিয়তনামা সে একটা করে দেয়, এবং সেই ওসিয়তনামাতে সারফরাজের নামে করে দেয়, এবং সারফরাজ 18 বছর না হওয়া পর্যন্ত এই ওসিয়তনামা এটা আমার দায়িত্বে থাকবে, সে এরকম একটা উইল করে দেয়। সে উইলের মধ্যে কি কি পাবো আমরা একটু দেখেন। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের হিসাব 206, 203, 474 ঢাকা ব্যাংক লিমিটেড, বনানী শাখা, কামাল আতাতুর্ক অ্যাভিনিউ। আচ্ছা, আইসিবি সঞ্চয়পত্র নাম্বার এত, আইসিবি সঞ্চয়পত্র নাম্বার এত, আর কিন্তু কিছু নাই, 3টা জিনিস। ওকে, এই 3টা জিনিস, এবং এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে, হ্যাঁ, যেহেতু উক্ত দলিল সম্পাদনের তারিখ আমার ছেলে, একমাত্র ছেলে সারফরাজ রহমান নাবালক থাকায় আমি দলিল দাতা কর্তৃক আমার স্ত্রী জনবা রুবায়েত ফাতেমা তনিকে উইল বা সেভিংস বা চলতি হিসাব সমূহ, ব্যাংক হিসাব, আর্থিক প্রয়োজনীয় সকল প্রতিষ্ঠানে আমার গচ্ছিত টাকা এবং ক্রয়কৃত সঞ্চয়পত্র বা অস্থাবর সম্পত্তি দেখাশোনার প্রয়োজনীয় সকল আচ্ছা অ্যাটর্নি বা প্রতিনিধি অভিভাবক হচ্ছে নিয়োগ করিলাম। আচ্ছা, আরো উল্লেখ থাকে যে সারফরাজ রহমান যখন 18 বছর পূর্ণ হলে আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক হবে, মন শারীরিকভাবে সুস্থ হলে তখন সে ক্ষমতা, মানে আমি সারফরাজকে সবকিছু বুঝাই দিব। এবার আসেন, এখানে হচ্ছে গল্পের মধ্যে, এখানে এখন আসল ঘটনা শোনেন। এইটা যখন এই উইলটা সারফরাজের ড্যাডি আমাকে, এটার কিন্তু ড্রাফট কপিটা আমাকে পাঠায় কবে দেখছেন, অগাস্টের 4 তারিখে 2024-এ। সো এই উইলটা আমাকে দেয় হচ্ছে সেপ্টেম্বরে, এই উইলটা আমার কাছে এখনো আছে, এবং তাদের যে লয়ার পারভেজ সাহেব উনি ফুয়াংয়েই বসে, আপনারা চাইলে ওনার থেকেও জেনে নিতে পারেন। না, আমার একটু ব্যাখ্যা দেওয়ার দরকার আছে সুরায়াশিত আপু, সারা জীবন আমি লোভী 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 এই কথা শুনতে শুনতে আমি ক্লান্ত, আমি টায়ার্ড, আমি একটু বলতে চাই। রাকিব ইসলাম রাফাত, আপনার স্বামী তো আপনাকে অনেক ভালোবাসেন, ওনার বয়স একটু বেশি ছিল কিন্তু ভালো মানুষ ছিল, অবশ্যই ভালো মানুষ ছিল, এবং ডেফিনেটলি ভালো মানুষ ছিল, এবং সে আমাকে প্রচন্ড ভালোবাসতো, আমিও তাকে প্রচন্ড ভালোবাসতাম, এখনো বাসি। আচ্ছা, এবার আসেন সারফরাজের ড্যাডিকে যখন আমি এই অক্টোবরের 7 তারিখে যখন আমরা ব্যাংককে নিয়ে যাই, তার ওখানে চিকিৎসা চলতেছে, তখন আমি টাকা পয়সা দিতে দিতে আমি হাঁপাই যেতেছি, আমি ঋণগ্রস্ত, আমার অনেক সমস্যা। আপনার মনে আছে কিনা, আমি তখন একটা ফেসবুকে পোস্ট করি যে আমি প্রয়োজনে আমি হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের সাথে চুক্তি করবো, বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনে কাজ করবো, তারপর আমার টাকা দরকার। আচ্ছা, এর মধ্যে আমাকে সবাই বলে যে এই যে উইলটা সারফরাজের ড্যাডি করে দিয়ে গেছে, তো তুমি একটু বাংলাদেশে যাও, যা দেখো একটু ব্যাংকে তার কত টাকা আছে, তুমি ব্যাংকে রিকোয়েস্ট করো যে ব্যাংক যেন এই টাকা, তার যদি অ্যাকাউন্টে সেভিংস থাকে, এই টাকাটা যেন হসপিটালকে ডিরেক্টলি ট্রান্সফার করে দেয়। তো তখন আমি বাংলাদেশে ফিরে আসি আমার বোনকে থাইল্যান্ডে রেখে আমি বাংলাদেশে আসি, আমার বোনকে থাইল্যান্ডে নিয়ে যাই। ও তখন আমার লেট হাজবেন্ডের কাছে থাকে, এবং আমি বাংলাদেশে আসি। আসার পরে আমি ঢাকা ব্যাংকে যাই প্রথমে, এবং ঢাকা ব্যাংকের বনানী ব্রাঞ্চের যে ম্যানেজার, আমি আপনাদেরকে সেটাও দেখাই, আব্দুল মুহাইমেন ওনার নাম, হ্যাঁ, ওনার সাথে আমি যোগাযোগ করি। সেটা দেখেন কবে, 24শে অক্টোবর 2024, হ্যাঁ, আমি ওনাকে টেক্সট করি, হ্যাঁ, এবং ওনাকে আমি আমার হাজবেন্ডের প্রেজেন্ট কন্ডিশনটা জানাই, এবং ওনার সাথে আমি কথা বলি, এবং ওনাকে আমি ভয়েস দিই, হ্যাঁ, এখানে সবকিছু আছে, সবকিছু প্রমাণ আছে। ওকে, উনি ঢাকা ব্যাংকের বনানী ব্রাঞ্চের ম্যানেজার। এইবার আসেন, উনি আমাকে জানায় যে আপনার হাজবেন্ডের অ্যাকাউন্টে অনলি 1,52,000 না 54,000 টাকা যেন সামথিং, তানবীর 52,000 বা 54,000, অনলি 1,52,000 টাকা আছে। আমি নিজে লিটারালি মানে জাস্ট আকাশ থেকে পড়ছি ওই মুহূর্তে। তখন আমি বুঝতে পারছি যে আমার লেট হাজবেন্ডের কোনো সেভিংস ছিল না। শিউলি ইসলাম, আমার অবশ্যই মানুষকে বলার দরকার আছে, কারণ সারা জীবন আমি লোভী লোভী কথাটা না শুনলে আমি শুনতে শুনতে আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। এখন আমি অবশ্যই ব্যাখ্যা দিব। হ্যাঁ, আমি এই লোভী লোভী কথা শুনতে শুনতে আমি আর বাঁচতেছি না। আমি অবশ্যই আমাকে ব্যাখ্যা দিতে দেন। আমি ব্যাখ্যা দিব না, আপনারা আবার মানুষ আমার নামে উল্টাপাল্টা গল্প বানাবে, আপনারা আবার সেখানে মজা নিবেন, আমি এগুলো আর সহ্য করতে পারতেছি না।
তখন আমাকে উনি জানায় যে সারফ্রাজের ড্যাডির অ্যাকাউন্টে অনলি 1,52,000 টাকা আছে, তার কোনো সেভিংস নাই। আচ্ছা, সারফ্রাজের ড্যাডির অন্য কোনো আর অ্যাকাউন্ট ছিল না। তারপরে সে এই যে উইলের দুইটা যে সঞ্চয়পত্রের আইসিবি দুইটা যে সঞ্চয়পত্রের কথা উল্লেখ করছে, ওই সঞ্চয়পত্রের খোঁজ নেওয়ার জন্য আমি তানবীরকে, আমার ম্যানেজার তানবীরকে এবং আমার আরেকটা আপু আছে নয়ন আপু, ওনার হাজবেন্ডকে, জামান ভাইকে পাঠাই ওইখানে। তো ওই আইসিবিতে যে তোমরা কি পাইছো, ওই নামে কোনো সঞ্চয়পত্রই নাই, ওই নামে কোনো সঞ্চয়পত্র নাই। আই রিপিট, সারফ্রাজের ড্যাডির নামে কোনো সঞ্চয়পত্র নাই। তাহলে এখন কোয়েশ্চেন আছে, তাহলে সারফ্রাজের ড্যাডি আমাকে কেন একটা উইল করে দিল যেখানে তার কোনো টাকা পয়সা নেই? এই উইলে যে সেই সঞ্চয়পত্রের ও কথা আপনারাও জেনে নিতে পারেন, আমি কিন্তু সঞ্চয়পত্রের নাম্বার সবকিছু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারাও জেনে নিতে পারেন যে এই নামে কোনো সঞ্চয়পত্র ছিল কিনা, বা আসলে কোনো টাকা পয়সা ছিল কিনা, বা আপনারা ঢাকা ব্যাংকের বনানী ব্রাঞ্চে খবর দিতে পারেন। তো আমি তো অনেক তখন একদম আকাশ থেকে পড়ছি, তখন আমার কাছে খুব মানে খারাপ লাগতেছিল যে সারফ্রাজের ড্যাডি আমার কাছে একটা মানে মিথ্যা উইল সে করে দিয়ে গেল। তখন আমি নিজেকে বুঝতেছি যে মানুষটা হয়তো মানে ওর কাছে আসলে কিছু নাই, বা ওর জমানো কিছু নাই, সে হয়তো এটা আমাকে ডিরেক্টলি বলতে পারতেছিল না। যেহেতু আমি তাকে বলতেছিলাম যে তুমি সারফ্রাজকে কিছু দিয়ে যাও, বাবা হিসাবে তো তোমার দায়িত্ব। তো আমি এখানে আরেকটা উল্লেখ করি, ওর একটা ফ্ল্যাট আছে, সেটা হচ্ছে মহাখালী ডিওএইচএস এ। ওই ফ্ল্যাটে তার মেয়ে থাকে, আগের তার যে সেকেন্ড ওয়াইফ এবং সেকেন্ড ওয়াইফের ঘরের যে মেয়ে তারা থাকে। সো ওই ফ্ল্যাটে আমি কখনোই যাই নাই, সো প্রশ্নই আসে না। আর তো যাই হোক, ওগুলা নিয়ে আমি কথাতে নাই যাই। তো তারপরে হচ্ছে যে আমরা যে বনানী বাসাটায় থাকি, সেটা তো আমার ভাড়া বাসা, আমি ভাড়া পে করে আমি আপনাদেরকে বললাম। তো এখন আমি তখন বুঝলাম যে আসলে মানুষটা হয়তো মানে এই যে মানে পুরুষ মানুষের একটা পুরুষ মানুষের একটা আলাদা ইগো থাকে, যে আমি তার থেকে বেশি ইনকাম করি, সে আমার থেকে একটু কম ইনকাম করে, বা সে আমাকে হয়তো এটা বলতে পারতেছিল না যে আমার জমানো কিছু নেই, এটার জন্য হয়তো সে একটা এরকম মিথ্যা উইল করে গেছে। আচ্ছা ঠিক আছে, ওটার জন্য আমি ওকে কখনোই খারাপ বলি না, বা এটার জন্য আমি কখনো তাকে বদদুয়া দিই না, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। এটার জন্য আমার কাছে ওইটা খারাপ লাগছে যে একটা মানুষ এতদিন আমার সাথে সংসার করছে, ওকে এটা বুঝলো না যে আমার কাছে টাকা পয়সা কিছু যায় আসে না, টাকা পয়সা থাকলেও কিছু যায় আসে না, না থাকলেও কিছু যায় আসে না। আমার জন্য আসলেই মানে টাকা পয়সার জন্য আমার কিছু যাই আসে না, কারণ আমি না একটা পরিশ্রমী মেয়ে, নিজে ইনকাম করে টাকা ইনকাম করি। সো আমার অন্য একটা পুরুষ মানুষের থেকে হাত পেতে টাকা নিবো, এটাই তো আমার ইগোতে লাগে। আমি কোনোদিন কারোর কাছ থেকে হাত পেতে টাকা নিই না, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আমি কখনই কারোর কাছ থেকে হাত পেতে টাকা নিই না। সো এটা আমার কাছে খুব খারাপ লাগছে যে সারফ্রাজের ড্যাডি একটা উইল করে দিয়েছিল, সেখানে কিছু না, কিন্তু সে তারই মিথ্যা উইলটা করার দরকার ছিল না। সে আমাকে বললেই পারতো যে দেখো আমি যেটা মাসের স্যালারি পাই সেটা তো আমি সংসারে খরচ করি, বা এটা সেটা আমি খরচ করি, আমার জমানো কোনো টাকা নেই। তো তারপরে কিন্তু আমি মন ভাঙা ফেলি নাই। তখন আমি, আপনারা প্রয়োজনে ঢাকা ব্যাংকে যোগাযোগ করেন, প্রয়োজনে আইসিবির ওই নাম্বারগুলো দিয়ে যোগাযোগ করেন। তখন আমি আবার ব্যাংককে ফিরে যাই। এদিকে আমি এখন আমাকে আমার আত্মীয় স্বজন অনেকেই বলে যে তুমি লাইফ সাপোর্ট খুলে দাও অথবা তাকে বাংলাদেশে ফিরে নিয়ে আসো, কিন্তু আমি ওই সময় আমাদের টাকার দরকার ছিল, অ্যাকাউন্টে পাই না, ওখানে পাই না, এরকম কিন্তু আমরা লোন করছিলাম। হ্যাঁ লোন করছি, তার সেটা আমি বলতেছি দাঁড়ান। তারপরেও কিন্তু আমি মানসিকভাবে ভাঙা পড়িনি। আমি আবার ব্যাংককে ফেরত যাই। এইদিকে আমি আমার কোম্পানিতে 50% সেল দিই, যেখানে আমার প্রফিট মার্জিন থাকে 20%, সেখানে 50% সেল দিলে আমার 30% করে লস হয়। আচ্ছা, 3.5 লাখ টাকা সে কি করতো, একজন কোয়েশ্চেন করছেন। ওকে ফাইন, আমরা যে ধরনের লাইফস্টাইল লিড করি, আমরা বনানীতে থাকি, আমরা যে ফ্ল্যাটে থাকি, আমরা 2টা ফ্ল্যাট নিয়ে থাকতাম। সো সেই ফ্ল্যাটের ভাড়াই আসে মান্থলি, ভাড়া বিল টিল সহ 4 লাখ টাকা আসে। লেট মি ক্লিয়ার। সো সেখানে 50%-এর থেকেও কম সে পে করতো, আর বাকিটা ধরেন 60-70% আমি পে করতাম, বাকিটা সে পে করতো। বাসার বাজার সদাই সবকিছু সে করতো। সারফ্রাজের খরচ আছে, সারফ্রাজের স্কুলের খরচ আছে, তার নিজেরও ব্যক্তিগত খরচ আছে, সবকিছু সে হচ্ছে যে খরচ দিত। তো বুঝতেই পারতেছেন যে 3.5 লাখ টাকা সে কি করতো, আমরা যে স্ট্যাটাস নিয়ে থাকি বা যেভাবে থাকি। আচ্ছা, আবার আসছেন লোভী না হইলে আরেকটা বিয়ে আবার কেউ করে, ফাজিল মহিলা অপু ঢালি। আরেকটা বিয়ের সাথে লোভীর কি সম্পর্ক? মানে আমি আরেকজন যাকে বিয়ে করছি, মানে তাকে এখন বলেন যে আমি তাকেও টাকা দেখে বিয়ে করছি, আপনারা তো সবই বলতে পারেন। আরেকটা বিয়ে কি মানুষ শুধুমাত্র লোভের জন্য করে? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ইনকাম করি, আমি নিজে
পরিশ্রম করি প্রতিদিন। আমার শুনেন, আপনার মতো কিছু গন্ডমূর্খ আছে যারা না বুঝে কমেন্ট করেন। আমার পেজে দেখবেন, আপনি আসেন, বসেন, আমার সাথে চা খান, কফি খান, দেখেন আমার পেজে আমি প্রতিদিন 5টা থেকে 6টা লাইভ করি, প্রতিদিন 12 ঘন্টা বা কখনো কখনো 18 ঘন্টা আমি কাজ করি। এখনো স্টিল আমি এত কাজ করি, আমি কোনোদিন অফ ডে কাটাই না, আমি কোনোদিন অফ ডে কাটাই না। তারপরে আমি ব্যাংককে ফিরে যাই, আমার কোম্পানিতে সেল দিই, এবং আমি হচ্ছে যে আপনার অনেকগুলো লোন করে ফেলি বাংলাদেশে। আমার যে সাপ্লায়াররা বা যারা আমাদেরকে প্রোডাক্ট সাপ্লাই দেয়, কাপড় চোপড় সাপ্লাই দেয়, তাদের সাথে তো আমার একটা ভালো সম্পর্ক, এত বছরের ব্যবসায়িক সম্পর্ক। আমি তাদের থেকে অনেক টাকা লোন করি। ইভেন এখনো আমার প্রায় ব্র্যাক ব্যাংক এবং ব্যক্তিগত লোন সহ আমার এখনো প্রায় 4 কোটি টাকা লোন আছে না, এখনো আমার 4 কোটি টাকা লোন আছে। আমি এগুলো এখন আস্তে আস্তে পে অফ করতেছি। এখনো আমি হচ্ছে যে 4 কোটি টাকা আমার এখনো লোন আছে। কি লিখছে উম্মাইয়া হাবিবা, আমার টাকাগুলো ব্যাগ দেন, মানুষকে আর বোকা বানাবেন না, তন্নি লোভী, আমার প্রোব আছে, আমার টাকাগুলো ব্যাগ দেন। উম্মে হাবিবা এটা কে? দেখো তো, মনে হয় ফেক পেজে বিকাশ করছেন। এটা একটু ছবি তোলো, উনার হিস্ট্রিটা বের করো। খুব সম্ভবত উনি ফেক পেজে বিকাশ করছে। সো আমাদের নামে প্রচুর ফেক পেজ আছে, আপনারা একটু দেখবেন। এবং আমরা বারবার আমাদের লাইভে এবং সব জায়গায় আমরা বলে দিই যে আমরা কোনো বিকাশ নেই না, সারা বাংলাদেশের ফুল ক্যাশ অন ডেলিভারি। এবং আপনারা যদি দেখবেন, মানে ওনার মতো কিছু মানুষ আছে, এই যে দেখেন, উনি কিন্তু ফেক পেজে বিকাশ করছে, সেটা ওনার দোষ, আমার দোষ না। দেখেন এখানে কি লেখা আছে আমাদের পেজে, সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি, আমরা কোনো অ্যাডভান্স বা বিকাশ নেই না। হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ব্লু ভেরিফাইড পেজ, 3.3 মিলিয়ন ফলোয়ার্স। তারপরে ওনার মতো কিছু বোকা মানুষ লোভে পড়ে যায়, ফেক পেজের মধ্যে বিকাশ করে। যখন ফেক পেজ থেকে ওনাদেরকে ব্লক করে দেয়, তখন উনি হচ্ছে যে এখন আমাদেরকে লোভী বলতেছে। সো বুঝতেই পারতেছেন। আচ্ছা, সবই ঠিক আছে, তাহলে আপু আপনি কেন মিডিয়াতে এসে মৃত্যুর আগ পর্যন্ত সালাতুর রহমানের স্ত্রী ভুল লিখছেন? সাদাত রহমানের স্ত্রী, হ্যাঁ আমি সাদাত রহমানের স্ত্রী হিসেবে থাকতে চেয়েছিলাম, বাট আমি একটা মানুষ, হ্যাঁ আমি একটা মানুষ, আমার বয়স কম, এবং আমার বাচ্চাদের জন্য বাবা প্রয়োজন। আমার মেয়েটা বড় হইতেছে, আমার ছেলে বড় হইতেছে, তাদেরকে আমি এখন আমার ছেলে যেহেতু ব্রিটিশ নাগরিক, সে লন্ডনের অনেক ফ্যাসিলিটিস পাবে, এবং আমার ছেলের জন্য আমার মেয়েও ফ্যাসিলিটিস পাবে, আমিও পাবো। সো সারফ্রাজ এবং সানভি লন্ডনে ভর্তি হয়ে যাবে, এবং তাদের জন্য একজন গার্ডিয়ান দরকার, তাদের জন্য বাবা দরকার। সো এইসব বিষয়ে সেটা নিশ্চয়, আমি বিয়ে না করে থাকলে, আমি ধরেন বিয়ে করলাম না, তাতে আপনাদের কি লাভ হইতো, আর আমি বিয়ে করার পরে আপনাদের কি লস হয়েছে, আমাকে একটু এটার ব্যাখ্যা দিবেন। আপনারা আমার জীবনে এত ইন্টারেস্টেড কেন? আমি যদি একটা কথা এখন পর্যন্ত মিথ্যা কথা বলে থাকি, আপনারা ফোনসে আমাকে যোগাযোগ করেন, সেখানে লয়ার, আমার লেট হাজব্যান্ডের লয়ার আছে পারভেজ, ওনার সাথে যোগাযোগ করেন, দেখেন আমি সত্যি কথা বলছি না মিথ্যা কথা বলছি। এবং আমি যে উইলটা আপনাদেরকে দেখাইছি, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে, সবকিছু আছে, সেখানে আপনারা যোগাযোগ করে দেখেন। আমি নিশ্চয়ই এখন 12,014 মানুষের সামনে এগুলো নিয়ে মিথ্যা কথা বলতেছে না, তাই না? আর আমি তো আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাইতেছি। এরপরে আমি সারফরাজের ড্যাডিকে বার্মিংহাম হসপিটালে অনেক 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 লাস্টের দিকে এরকম বিল আসতেছিল, প্রতিদিন 15 লাখ, 14 লাখ, 15 লাখ টাকা হচ্ছে যে বিল আসতেছিল। তো আমি এত 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 টায়ার্ড হয়ে যেতেছিলাম যে আল্লাহ, আমি জাস্ট হাঁপাইতেছিলাম। আমি এমন কিছু নাই যে আমি করি নাই। আমার যদি কেউ বলছে অমুক জায়গায় একটা গরু দাও, সেটা দিছি, অমুক জায়গায় খাসি দাও, সেটা দিছি, অমুক জায়গায় এতিমদেরকে খাওয়াও, সেটা করাইছি। ইভেন একজন আমি আমার বাচ্চাদেরকে নিয়ে তখন ওই মুহূর্তে যে আমি উমরাও করে আসছি, সারফরাজের ড্যাডি ব্যাংককে যখন ছিল, যে আমি কি করলে এই মানুষটা হচ্ছে যে বেঁচে যাবে, অ্যাটলিস্ট ওর জ্ঞানটা ফিক। আমি কিন্তু অনেক চেষ্টা করছি। তারপরে তাকে তো বার্মিংহাম হসপিটাল আমি একদম হাঁপাই যেতেছিলাম। লাস্টে আমি ডিসেম্বরের 29 তারিখ বা 31 তারিখের দিকে আমি ওকে বার্মিংহাম হসপিটাল থেকে শিফট করে, আমি হচ্ছে যে মঞ্জুরি মনি, আমাকে একটু সময় দেন, আমি ফাহিমের বিষয়ে ক্লিয়ার কাট আনসার দিব। আমি শিফট করে ওকে সেন্ট লুইস হসপিটালে নিয়ে যাই, এবং সেন্ট লুইস হসপিটালে ও ছিল ওইখানে, সেন্ট লুইস হসপিটালেও মারা যায়, যেটা কিনা আপনার জানুয়ারি 15 তারিখে।
এবার আসেন আমি একটু সেন্ট লুইস হসপিটালের ডক্টর থামের সাথে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাই। থাইল্যান্ডের একটা অ্যাপস আছে, অ্যাপসের নাম হচ্ছে আপনার লাইন। এবং এই যে দেখেন লাইনের মধ্যে আমার সাথে সারাক্ষণ নার্সদের সাথে, দেখেন আইসিইউর নার্সদের সাথে সারাক্ষণ কথা হতো। আমি যখন বাংলাদেশে চলে আসতাম ওরা আমাকে এখানে আপডেট দিতে থাকতো। হ্যাঁ, এখানে নার্স আপডেট সবকিছু এখানে আমাকে সারাক্ষণ দিতে থাকতো। হ্যাঁ, এই লাইনের মধ্যে আমার সাথে নার্সদের কথা হইতো। সো আপনারা আশা করি বুঝতে পারতেছেন। আচ্ছা, এই যে দেখেন সিসিও, আইসিও, নার্স আপডেট, দেখেন এখানে 16টা নার্স। আমি যখন বাংলাদেশে চলে আসতাম, সরি 26টা নার্স, আমি যখন বাংলাদেশে চলে আসতাম সারফারাজের ড্যাডিকে টেক কেয়ার করার জন্য হসপিটালের নার্স ছাড়াও আরো একজন এক্সট্রা নার্সকে ফুল টাইম ডিউটিতে দিতাম। 12 ঘন্টা করে নার্সরা ডিউটি করতো ওখানে। হ্যাঁ, এক্সট্রা পেমেন্ট করে আমি নার্সকে ডিউটি করাইতাম। দেখেন এইখানে সব কিছুর আপডেট আছে। দেখেন কোনো কিছু তো মিথ্যা না, এগুলো তো আর বানানো যাবে না। দেখেন এইটা হচ্ছে নার্স আপডেট ক্লিনিক। এই নার্সরা এইভাবে আপডেট দিতে থাকতো সারাক্ষণ। আমি যদি কোনো কাজের কারণে বাংলাদেশে আসতাম তখন নার্সরা এখানে, নার্সদের সাথে আমি যোগাযোগ করতাম। এবং আইসিইউতে তো এমনিতেই নার্স থাকে, এটা ছাড়াও আমি আরো এক্সট্রা নার্স রাখতাম যদি আমি বাংলাদেশে চলে আসতাম, যারা 12 ঘন্টা করে ডিউটি করতো। আচ্ছা, এবার আসেন, যখন আমি সারফারাজের ড্যাডিকে আমি যখন ইয়াতে নিয়ে যাই সেন্ট লুইস হসপিটালে, সেখানে বিল একটু কম আসতো, অনেকটাই কম আসতো। সেখানে প্রতিদিন 2.5 লাখ 3 লাখ টাকার মতো বিল আসতো। আর বারমুডাঘাট হসপিটাল তো সবচেয়ে এক্সপেন্সিভ হসপিটাল, এই জন্য ওখানে বিল আসতো বেশি। আচ্ছা, এইবার আসেন আমার সাথে লাস্ট যেটা কনভারসেশন 14 তারিখে আমি তখন বাংলাদেশে ছিলাম, আমি বাংলাদেশে আসছিলাম আমার বিজনেসের কাজে। আমি যেহেতু নিজে একাই উপার্জন করি, আমাকে ব্যবসার কাজে বাংলাদেশে আসতে হয়। 14 জানুয়ারি আমি বাংলাদেশে আসছিলাম কাজে, সরি আমি বাংলাদেশে আসছিলাম আরো আগে, মানে হ্যাঁ হসপিটাল চেঞ্জ করার সময় 1.20 লাখ টাকা দেওয়া লাগছিল। বারমুডাঘাট হসপিটালে সব ডিউ পেমেন্ট দেওয়া লাগছিল, তখন আমি আমার সাপ্লায়ারদের থেকে লোন করে টাকাটা দিই। আচ্ছা, যাই হোক, তো আমি বাংলাদেশে আসছিলাম খুব সম্ভবত 10 তারিখে, না জানুয়ারির 10 তারিখে। হ্যাঁ, 14 তারিখে আমাকে হসপিটাল থেকে জানায় তোমার হাজবেন্ডের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তখনও সে আইসিইউতে ছিল ওখানে সেন্ট লুইসে, খারাপ হয়ে গেছে, তোমাকে আসতে হবে। তো আমার তো রিটার্ন টিকিট কাটা, আমার ফ্লাইট হচ্ছে 16 তারিখে। তো তখন আমার আবার টাকা নিয়ে যেতে হবে। তো তখন আমি আবার হসপিটাল থেকে একটু পরে জানাই যে না, ও এখন অনেকটা ভালো, তুমি 2 দিন পরে আসতে হবে। দেখেন এই সে ডক্টর থামের সাথে আমার কনভারসেশন দেখেন 14 জানুয়ারি। হ্যাঁ, লাইনে আমার মধ্যে 14 জানুয়ারি দেখেন আমার সাথে ডক্টরের কনভারসেশনটা দেখেন। ওকে, আমি কি লিখছি, বাট প্লিজ ট্রাই টু কিপ হিম অ্যালাইভ। ওকে, একটু দেখেন ডক্টরের সাথে আমার কনভারসেশনটা দেখলেই বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, ডক্টরের সাথে আমার কথা। এবার আসেন আমি ডক্টরকে লাস্টকে টেক্সট করছি, একটু পরেন। My husband had many ups and downs during his stay for almost 3 months at Barmunghat Hospital. Sometimes his blood pressure fell, sometimes his heartbeat soared. But at another times his multiple times, আর মানে ওর যে হিস্ট্রিটা সেটা আমি কিন্তু লিখছি এখানে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এবং আমি কি লিখছি এখানে কিন্তু একটা জিনিস আমি দেখেন মেনশন করে দিয়েছি, সো প্লিজ কন্টিনিউ হিজ ট্রিটমেন্ট অ্যাজ ইজ নেসেসারি টিল আই এম এবল টু রিচ ব্যাংকক। ওকে, বুঝতে পারছেন? দেখেন আমার সাথে এগুলো তো মিথ্যা বানানো না, বুঝতেই পারছেন? হ্যাঁ, ইভেন দেখেন এখানে আমি ডক্টরকে রিকোয়েস্ট করছিলাম যে আমাকে ডিসকাউন্ট দেওয়ার জন্য, আমি একটা অ্যাপ্লিকেশন করছিলাম। ওকে, সো আমাকে হসপিটাল থেকে যেন একটা ডিসকাউন্ট দেয় বিলের উপর, সেটার জন্য আমি লাস্ট পর্যন্ত আমাকে 14 তারিখ ডক্টর যখন বলছে যে তোমার হাজবেন্ড মনে হয় না আর বাঁচবে, আমার মনে হয় যে সে শেষ, তাকে আমরা তার লাইফ সাপোর্ট খুলে দিই, আমি তখনও বলছি যে না, বারমুডাঘাট হসপিটাল এরকম অনেকবার হয়েছে যে তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আবার একটু পরে ভালো হয়েছে, তো তুমি তাকে যে কোনো উপায়ে বাঁচায় রাখো, যে কোনো উপায়ে। আমি এই কনভারসেশন গুলো তো বানানো না আপু, এগুলো তো কোনোটাই বানানো না, সো বুঝতেই পারতেছেন। আচ্ছা, এরপরে
সে ওই দিন রাতেই দেখছেন যে এখানে রাত 3টার সময় বাংলাদেশ টাইম ওরা আমাকে ফোন দিয়ে বলছে যে তোমার হাজব্যান্ড আর নাই। আমি পরের দিন সকালে ভোরবেলা আমি মানে 3টার সময় বলছি, আমি সাথে সাথে সকালে আমি এয়ারপোর্ট চলে যাই। আমার কোনো টিকিট ছিল না, আমি ইনস্ট্যান্ট ইউএস বাংলা এয়ারলাইন্সকে রিকোয়েস্ট করে একটা টিকিট নিয়ে, ওদের লাস্ট একটা টিকিট নিয়ে আমি হচ্ছে একা একা যাই। এবং একদিনের মধ্যে ওর যেহেতু ব্রিটিশ নাগরিক এবং বাংলাদেশি পাসপোর্ট এবং ব্রিটিশ পাসপোর্ট দুইটাই ছিল, আমি হচ্ছে যে আপনার ওকে বাংলাদেশে নিয়ে আসি একদিনের মধ্যে। আমি এয়ারে তখন হচ্ছে আপনার ওকে প্লেনে করে নিয়ে আসি, ওর ডেড বডি একদিনের মধ্যে নিয়ে আসি। এবং সেটারও প্রমাণ আছে, আমি একটু আপনাদেরকে দেখাই। সেটারও প্রমাণ আছে। দেখেন, এটা হচ্ছে সেন্ট লুইসের পুম, ও ওখানকার সুপারভাইজার। হ্যাঁ, সো পুমের সাথে আমার দেখেন কনভারসেশন। হ্যাঁ, পুমের সাথে আমার কনভারসেশন। আই ওয়ান্ট হিম অ্যালাইভ। লুক, কবে লিখছে এটা? আই ওয়ান্ট হিম অ্যালাইভ কবে লিখছি দেখেন। ওরা আমাকে কল দিতেছিল, ও আমাকে যখন, কিন্তু তখন আমি আমার ফোনটা সাইলেন্ট ছিল, আমি বুঝতে পারি নাই। আমি সাথে সাথে যে দেখেন, এটা 14ই জানুয়ারি, আমি যখন কলটা ব্যাক করি, আমি তার সাথে আমার কথা হয়। দেখেন, তার সাথে আমার কথা হয়, কলটা ব্যাক করি, দিস মেডিসিন প্লিজ। দেখেন, ইনফিউশন নট। দেখেন, ওকে থ্যাংকস, আই ওয়ান্ট হিম অ্যালাইভ। দেখছেন, 14ই জানুয়ারির কনভারসেশন। এবং 15 জনের রাতে তারা আমাকে জানায় যে এনিওয়েজ। সো আপনারা মন গড়া গল্প অনেক কিছু বলতে পারেন। তো তারপর ফেলতে ড্যাডিকে নিয়ে এসে দেখেন, এর মধ্যে আমি প্রচুর ঋণগ্রস্ত, আমার অনেক কাজ করা লাগে, আমি নিজের লোনগুলো শোধ করতেছি। এখন আমার 4 কোটি টাকার মতো লোন আছে। তো যারা বলে যে সারফরাজের ড্যাডি, আসসালামু আলাইকুম, কেমন আছো? তোমাকে লাইফে দেখার অনেক চেষ্টা করি, ছোট বেবি আছে কারণ ঠিক দেখতে পারি না, ইমা মায়ের। আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা বলে যে আমি লোভী, আমি টাকার জন্য বিয়ে করছি, আপনাদের আরো কিছু জানার আছে? আরো কিছু জানার আছে? আচ্ছা, রুমা আপু, রুমা আপনি লিখছেন যে ওনার ট্রিটমেন্টের জন্য যে খরচ হয়েছে সেটা ইন্স্যুরেন্স কভার করার কথা, কারণ উনি ব্রিটিশ নাগরিক, ওনার মেডিসিন ইন্স্যুরেন্স কভার করবে। ও লন্ডনে যায় না বহু বছর, এবং ওর কোনো ইন্স্যুরেন্স লন্ডনে ছিল না। ওটাও আমি আপনাকে প্রমাণ দেখাইতেছি। ওটাও আমি আপনাকে প্রমাণ দেখাইতেছি। ভাই, আপনাদের সাথে প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না। আচ্ছা, এটা হচ্ছে ওর আরেকজন ব্যারিস্টার জাফর ভাই, যেটা কিনা ওর পার্সোনাল লয়ার ছিল। এবং আমি আবার বলতেছি, অ্যাডভোকেট পারভেজ হচ্ছে ওর কোম্পানি লয়ার, আর ব্যারিস্টার জাফর ভাই হচ্ছে ওর পার্সোনাল লয়ার। জাফর ভাইয়ের সাথে আমার কথা কনভারসেশন দেখেন, 10 নভেম্বর 2024। আসসালামু আলাইকুম ভাইয়া। উনি লিখছে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কনভারসেশন দেখেন, আমি ব্যাংকক সাদাত বার্মনগার্ড হসপিটাল আর আইসিইউতে আছে, কোমা স্টেজ 3। আচ্ছা ভাবি, যদি আমার কাছে কিছু করার থাকে জানাবেন। ভাইয়া, আপনি কি ওর টাকা পয়সা, আই মিন সেভিংস রিলেটেড কোনো কিছু জানেন? আমাদের সবার দোয়া আছে ভাইয়ের সাথে। আমাকে উনি এসব ব্যাপারে কিছু বলে না। আমি লিখছি আমিও কিছু জানি না। হ্যাঁ, এটা নভেম্বরের 10 তারিখের। ইউকেতে একটা ইন্স্যুরেন্সও করে নাই। হ্যাঁ, অনেকবার উনি আমাকে সবকিছু লিস্ট দিতেন, বলছি, কিন্তু সময় হয় নাই। ইন্স্যুরেন্স থাকলে ইউকে এম্বাসি হেল্প করতো। আমি গেছিলাম ব্যাংককের ইউকে এম্বাসিতে, ওরা বলল কোনো ইন্স্যুরেন্স নাই। তারপরে আমি যে আমার দেখেন, এই যে উইলের কপিটা দিছি, দিয়ে কি লিখছি, এইটা করে গেছিল, বাট এই ব্যাংক অ্যাকাউন্টে অনলি 1.5 লাখ টাকা আছে। আর সঞ্চয়পত্র 2টা নাম্বার দিছি, ওই নাম্বারে আইসিবিতে কোনো সঞ্চয়পত্র নাই। সবকিছু আমি নিজে ম্যানেজ করছি, সাদাদের অফিস থেকে কোনো হেল্প করছে না। আচ্ছা, এটা হচ্ছে ওর অফিসের বিষয় লিখছি, ওটা আমি আর বলতে চাই না। ভাইয়া আমাকে ওর অফিস থেকে কোনো হেল্প করছে না, সেটাই লিখছি। সবসময় আমাকে রিকোয়েস্ট করছিলাম সবকিছু লিস্ট ট্রাস্টই করার জন্য, বাট সময় হয় নাই। আমার মনে হয় না আর কিছু আছে। এনিওয়ে ভাবি, আমাকে জানাবেন ঢাকা আসলে।
আমারও মনে হয় না আছে, শিওর ভাইয়া, থ্যাংক ইউ। সো আমি ইউকে এম্বাসিতে গেছিলাম, ওর কোনো মানে ব্যাংকক ইউকে এম্বাসিতে গেছিলাম রনি ভাইকে সাথে করে নিয়ে যে, এবং ইউকে এম্বাসির থেকে আমরা জানতে পারি ওর কোনো ইন্স্যুরেন্স ছিল না, কারণ ও অনেক বছর লন্ডনে যায় না এবং ও কোনো ইন্স্যুরেন্স মেনটেন করতো না। সো হোপফুলি আপনারা বিষয়টা ক্লিয়ার। তারপরেও যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনাদেরকে ওর পাসপোর্টের, ইউকের পাসপোর্টের কপি দেখাইতে পারি, আপনি সেটা দিয়ে জানতে পারেন যে ওর কোনো ইন্স্যুরেন্স ছিল কিনা। আপনারা তো আবার প্রমাণ ছাড়া কোনো কথা বুঝেন না। সেটাও যদি বিশ্বাস না করেন, আমি আপনাকে ইউকের পাসপোর্টের, এখন সবার কোয়েশ্চেন আমি কেন বিয়ে করছি, আপনি তো বলছিলেন বিয়ে করবেন না, কেন কেন, আমার কোয়েশ্চেন হচ্ছে ভাই ব্যক্তিগত বিষয়, আমি বলছিলাম বিয়ে করব না, বাট আমার মনে হয়েছে আমার বিয়ে করা উচিত। প্রেম করার থেকে, লিভ টুগেদার করার থেকে বিয়ে করা অনেক ভালো। আমি ধরেন আমি যদি বিয়ে না করতাম, যাকে আমি বিয়ে করছি রাসেলের সাথে আমি যদি লিভ টুগেদার করতাম বা প্রেম করতাম, তাহলে কি আপনারা খুশি হইতেন? আমি বলতাম যে উই আর জাস্ট ফ্রেন্ড, আমরা বিয়ে মানে আমরা জাস্ট ফ্রেন্ড, বিয়ের কথাটা প্রকাশ্যে না আনতাম। আমরা যদি খালি প্রেম করতাম, তাহলে কি আপনারা খুশি হইতেন? আচ্ছা, আমি কেন বিয়ে করছি? আমার বাচ্চারা এই যে বাইরে চলে যাবে পড়াশোনা করতে, আমার বাচ্চারা কি পরিচয় দিবে? যে আমি আমার বাচ্চাদের সাথে রাসেলকে কি হিসেবে পরিচয় করবো? আমার বয়ফ্রেন্ড হিসাবে? রাসেলকে আমি আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ এবং আমি খুব স্পষ্ট কথা বলতে পছন্দ করি। রাসেলকে আমি আমার বাচ্চাদের সাথে কি হিসেবে পরিচয় করাতাম? বয়ফ্রেন্ড হিসেবে, নাকি আমি বিয়ে করে তাদের বাবা হিসেবে পরিচয় করেছি? কোনটা ভালো হয়েছে? আর আপনাদের আমার বিয়ে নিয়ে এত ইন্টারেস্ট কেন? সো লাইভের প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে পারলে আই থিঙ্ক আপনার বিষয়গুলো ক্লিয়ার করতেন, এবং আমি বিষয়টা একদম আপনাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার করে বললাম। ওকে, যদি বিশ্বাস না হয় আপনারা যাচাই করেন, চ্যালেঞ্জ করে বললাম। ওকে, চ্যালেঞ্জ করে বললাম। আচ্ছা, এবার আসেন, অনেকেই জিজ্ঞাসা করবেন যে তাহলে আমি আমার বাচ্চাদেরকে লন্ডনে পাঠানোর পরে খরচ কিভাবে চালাবো, যেহেতু আমি ইনকাম করি, আমি বিজনেস করি। আর দ্বিতীয়ত হচ্ছে আমার ফেসবুক থেকে একটা ভালো অ্যামাউন্ট আসে প্রতি মাসে। আমি কোনো ব্লগ করি না, ভিডিও দিই না, কিছু দিই না, বাট এই যে আমি লাইভ গুলো করি না, লাইভ করি, আমার ছবি পোস্ট করি, সেখান থেকে আমার একটা মান্থলি একটা ভালো অ্যামাউন্ট আসে, যেটা দিয়ে আমার বাচ্চাদের খরচ উঠে যায়। এবং আমার বাচ্চারা, এছাড়া আমার বিজনেস তো আছেই, আর আমার বাচ্চাদের এডুকেশন কিন্তু ফ্রি। ক্লিয়ার? আই হোপ যে এই পর্যন্ত আপনারা সবকিছু বুঝতে পারছেন। সো আমি জনাব সাদাত রহমান বা আমার লেট হাজব্যান্ডের থেকে একটা কানা করিও ইহ জন্মে নেই নাই, এবং আমার ছেলে সারফরাজ তার বাবার থেকে ব্রিটিশ পাসপোর্ট ছাড়া আর কোনো সম্পত্তি পায় নাই। যদি বিশ্বাস না করেন, আমার লেট হাজব্যান্ডের এনআইডি কার্ড দিতেছি, খুঁজে দেখেন, ওয়াং সিরামিকোর অফিস, এক্স অফিস, সেখানে যে যোগাযোগ করে দেখেন। আরো প্রমাণ দিতেছি, দাঁড়ান। এই তোমার জিএমজি না? আচ্ছা, এই ভদ্রলোক হচ্ছে আমার লেট হাজব্যান্ডের, হ্যাঁ, টেক্সট ফাইল করতো। তো এখান থেকে ওনার থেকে আমি টেক্সট ফাইলটা নেই। সো আমার লেট হাজব্যান্ড কত টাকার মালিক ছিল সেটা এই টেক্সট ফাইল দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, সো কত টাকা ট্যাক্স দিছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবিসি বিল্ডিং এ এই ট্যাক্স ফাইল দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে তার ট্যাক্স সার্টিফিকেট। হ্যাঁ, এটা হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট, এবং কত টাকা ট্যাক্স পে করছে এটা এখানে দেখলেই বুঝতে পারবেন। এই যে রিটার্ন 3,54,000, ও সরি, ট্যাক্স পে, এই যে পেড 48,654 টাকা ট্যাক্স পেড। হ্যাঁ, ট্যাক্স পেড কত ক্লিয়ারলি একটু দেখেন, 48,654 টাকা ট্যাক্স পেড। সো বুঝতেই পারতেছেন আমার লেট হাজবেন্ড কত টাকার মালিক ছিল, রাইট? এই যে দেখেন, বুঝতে পারতেছেন? আই হোপ
বুঝতে পারতেছেন? হ্যাঁ, যারা শিক্ষিত মানুষ প্রত্যেকে বুঝবেন, কারণ সে চাকরি করতো, সে একটা কোম্পানির পেজ ডিরেক্টর ছিল। সো যারা শিক্ষিত মানুষ নিশ্চয়ই বুঝতে পারতেছেন। সো এগুলা নিয়ে যে পরিমাণ গসিপ আপনারা বানাইছেন। এইবার আসেন নাহিদ সুলতানা, যে ভদ্র মহিলা বলবো না অসভ্য মহিলা বলবো আসলে আমি জানি না, সে যে পোস্ট দিছে, এবং আজকে আমাকে তানবিরও পাঠালো যে আরেকটা ছেলে এরকম পোস্ট দিছে, ছেলের নাম হচ্ছে সাগর আহমেদ। সে লিখছে, এই মহিলা, আমি একটু দেখাই একটু পোস্টটা, এই মহিলা ইবিএল ব্যাংকে সুদিং পং করে ছেড়ে দিয়েছে স্বামীর ব্যাংককে, হাসপাতালের বিল সব ক্রেডিট কার্ডে দিয়েছে, অবশ্যই হাজবেন্ডের ক্রেডিট কার্ডে। হাজবেন্ড মারা যাবার পর বিয়ে, হানিমুন, শপিং, তার কাছে পেমেন্টসের জন্য বলা হলে তিনি কিছু জানেন না জানিয়েছেন, তার মৃত হাজবেন্ডের বিরুদ্ধে কেস করার পরামর্শ দিয়েছেন। আচ্ছা, এইবার আসেন ইবিএল এর ক্রেডিট কার্ড। সারফেজের ড্যাডি মারা যাওয়ার পরে ইবিএল এবং ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংক তিনটা জায়গা থেকে ক্রেডিট কার্ডের বিলের জন্য আমার সাথে যোগাযোগ করে। এবং ঢাকা ব্যাংকে আমি বলি, আপনাদের অ্যাকাউন্টে তো ওর অ্যাকাউন্টে 1,50,000 টাকা আছে, সেটা দিয়ে আপনারা অ্যাডজাস্ট করে দেন। সারফেজের ড্যাডির অ্যাকাউন্টে 1,52,000 টাকা আছে, 1,52,000 টাকা আছে, সেটা দিয়ে অ্যাডজাস্ট করেন। এবার আসেন ইভিএল এবং ব্যাংক এশিয়া। ইভিএল এবং ব্যাংক এশিয়া আমার কাছে ফোন দিয়ে ক্রেডিট কার্ডের ডিউ চাই। হ্যাঁ, বলছি তার যে ইভিএল এবং ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ড আছে সেটা তো আমি জানি না। এক, দ্বিতীয় হচ্ছে এই ক্রেডিট কার্ডের ব্যাংক গ্যারান্টর কিন্তু আমি না, আমাকে দেখে আপনার ক্রেডিট কার্ড দেন নাই, দিচ্ছেন হচ্ছে তার কোম্পানি দেখে, তাই না? ফোয়াং সিরামিককে দেখে তাকে ক্রেডিট কার্ড দিচ্ছেন। সো আপনারা ফোয়াং সিরামিকের সাথে যোগাযোগ করেন, আর এই ক্রেডিট কার্ড আমি খরচ করি নাই। এবং আমি চ্যালেঞ্জ করে বললাম, ইভিএল এবং ব্যাংক এশিয়া যদি প্রমাণ দেখাক, তাদের কাছে তো ব্যাংক ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট আছে। সারফরাজের ড্যাডি অসুস্থ হয় 4 অক্টোবরের পরে সারফরাজের ড্যাডির ক্রেডিট কার্ড থেকে কোনো পেমেন্ট কোথাও গেছে কিনা। আর এই মূর্খ ছেলেটা যে লিখলো ক্রেডিট কার্ড দিয়ে হসপিটালের বিল দিছি, একটা ক্রেডিট কার্ডের লিমিট কত থাকে? ম্যাক্সিমাম 5 লাখ দেয় বাংলাদেশে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে ক্রেডিট কার্ডের লিমিট কত দেয়? 5 লাখ টাকা, তাই না? সো 5 লাখ টাকার আমি ধরে নিলাম যে সারফরাজের ড্যাডির ক্রেডিট কার্ডে 5 লাখ টাকা ছিল। 5 লাখ টাকা দিয়ে একটা মানুষ হসপিটালের সব বিল, তারপরে হ্যাঁ এটাও ক্লিয়ার করে দেন, সব টাকা পয়সা হ্যাঁ ফাহিমের বিষয়টা আমি অবশ্যই ক্লিয়ার করব। কি সব টাকা ক্যাশে ব্যবসায় দিছে, এই যে সবাই মনে করতেছে ব্যবসায় টাকা দিছে, সব সারফরাজের ড্যাডি সব টাকা আমার ব্যবসায় দিচ্ছে। আমার ব্যবসায়িক, আমার সাপ্লায়াররা আমার কাছে এখনো 12 কোটি টাকা পায়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হিয়ার? না বুঝে আপনারা মানে একটা না হলে আরেকটা, ও আচ্ছা ব্যাংকে টাকা ছিল না, সম্পত্তি ছিল না, তাহলে তোমরা সব টাকা ক্যাশে দিয়ে দিছে, মানে একটা না হলে আপনারা আরেকটা খুঁজে বের করে নিয়ে আসেন না। যে মানুষ ক্যাশ টাকা কি বাসার মধ্যে লুকায় রাখতো? যে মানুষ ট্যাক্স পে করে 48,000 টাকা, তার কাছে কত টাকা ছিল যে সে সব ক্যাশ টাকা আমাকে দিয়ে দিছে? মানে কি সমস্যা আপনাদের? আচ্ছা, এই ছেলেটা লিখছে কি জন্য ক্রেডিট কার্ডে হসপিটালের বিল দিছি, বিয়ের কেনাকাটা করছি, সবকিছু ক্রেডিট কার্ড দিয়ে করছি। একটা ক্রেডিট কার্ডের লিমিট কত টাকা থাকে? আমি আবার বলতেছি, আপনি এসব প্রমাণ দিবেন কোর্টে, ফেসবুকে না, শাকচুনি। আচ্ছা আচ্ছা শুনেন, আমাকে কোর্টে কেউ ডাকুক না। এবং আকাশ নিবিড়, মৌ সুলতানা, ফাহিম, প্রত্যেকের বিষয়ে আমি কথা বলবো, আমি স্টেপ বাই স্টেপ আসতেছি। সো ক্রেডিট কার্ডের ইবিএল এই তথ্যটা কোত্থেকে বের হয়েছে আমি জানি না, যে ইবিএল এর ক্রেডিট কার্ডের যে ডিউ আছে, যেটা আমার লেট হাজব্যান্ড রেখে গেছে ক্রেডিট কার্ডের ডিউ বিল, তো সেটা দেওয়ার রেসপন্সিবিলিটি তো আমার না, সেটার রেসপন্সিবিলিটি, আমি তো ওটার গ্যারান্টর না। এবং ক্রেডিট কার্ডের একটা ব্যাংক স্টেটমেন্ট থাকে, ইবিএল এবং ব্যাংক এশিয়া যদি দেখাতে পারে যে 4 অক্টোবরের পরে তাদের ক্রেডিট কার্ড থেকে কোনো পেমেন্ট গেছে, বা তাদের ক্রেডিট কার্ড কোথাও ইউজ করা হয়েছে, তাদের ক্রেডিট কার্ড থেকে কোথাও বিল দেওয়া হয়েছে, তাহলে আমি মুখ দেখাবো না। আপনারা যেটা করতে বলেন আমি সেটা করবো। আমি তার ক্রেডিট কার্ড কখনো ধরেও দেখিনি, আমি জানিও না এগুলো কোথায় আছে। হয়তো আমাদের বাসায় খুঁজলে পাওয়া যাবে, বাট ক্রেডিট কার্ড আমি কখনো ইউজ করি না। আর ক্রেডিট কার্ডের লিমিট কত থাকে? ম্যাক্সিমাম 5 লাখ। তার হসপিটালের বিল পার ডে দেওয়া লাগতো 12 লাখ করে পার ডে। আচ্ছা, এইবার আসেন মৌ সুলতানা, আকাশ নিবিড় বলে কি জানো, আমার হাজবেন্ড নাকি সচিব ছিল, যেটা কিনা সম্পূর্ণ একটা ভুয়া তথ্য। তানভীর আমাকে ভয়েস রেকর্ড গুলো কই দিছো, নিয়ে এসো। এবং মৌ সুলতানা বলে আমার নামে আমি নাকি ইয়াবা কারবারি, অনেক কিছু বলে। আমার এই জীবনে আমার এই জীবনে কোনোদিন আমি ইয়াবা চোখেও দেখি নাই, আমি কোনোদিন কোনো নেশা করি নাই, ধরেও দেখি নাই। এটা যদি
কেউ প্রমাণ করতে পারে, আমি আমার চেহারা দেখাবো না কোনোদিন। আমি সবসময় একটা কর্মজীবী মানুষ, সবসময় কাজ করতে, কর্মসংস্থান তৈরি করতে, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। আচ্ছা, এবার আসেন আকাশ নিবে। আমার লয়ার তাকে মেসেজ দেওয়া হয়েছিল, আমার লয়ার তাকে বলছিল যে তুমি কি আমার হোয়াটসঅ্যাপে দিছো? সো আমার লয়ার বলছিল যে সে হচ্ছে যে আকাশ নিবিড়কে ফোন দিছিল যে আমি হচ্ছে যে তার বিরুদ্ধে সাইবার আইনে মামলা করতে পারি, সাইবার ট্রাইব্যুনালে। আকাশ নিবিড় যেন আমাকে নিয়ে সব আজে বাজে পোস্ট না দেয় যেগুলো কিনা সম্পূর্ণ মিথ্যা। আকাশ নিবিড় কি বলছে আমার লয়ারকে একটু শুনেন। না, আমি তো তোমার চাওয়ার দরকার নাই, আমি তো আছি। তুমি আমার কথা শুনছো, এটাই যথেষ্ট। আমি তো আছি, আমি হচ্ছে তোমার আপুর সাথে কালকে দিনে আবার কথা বলবো, কথা বলে আমি এটা সব সেট করতেছি। আমি কালকে আমি দেখতেছি, আমি এখন তোমার তোমার আকাশ নিবিড় ওই কেউ জানে না জানে, এটা তো আমি আগে থেকেই জানি এবং নিউজও করে রাখছি। আমার তো বর্ষা নিতে বলছে আমার বিয়ের কথা মারা গেছে অনেক আগে, করে রাখছি। বুঝতে পারছি। শোনো, তুমি আমার মুখ রাখছো, তোমার যে কোনো হেল্প লাগে আমি আরো করব। কালকে দেখি তোমার আমার কোর্ট শেষ হবে তো 5টা, আমি তোমার সাথে দেখা করতেছি। আমি তোমার কথা না, আমি যদি একটা অ্যাডভোকেট লাগবে, আর অ্যাডভোকেটের সাথে গুড রিলেশন রাখতে হয়, এটা স্বাভাবিক। তোমাকে আমি কি জানো যে তোমার কথা শুনে আমি চুপচাপ থাকবো আর বাড়ি হতে। আর আমি তো প্রত্যেক জীবনের টাকা চাবো না, এটা তো ভালো না, এটা আমাকে সাজাবে। আমি গেলাম, আমি সাংবাদিক, আমি গেলাম টেনশন। তাহলে যদি ভালো হয় আমরা ক্ষতির সাথে গাড়ি দিলে চলবো, আমরা ঘুরবো ফিরবো, তাই দিচ্ছে। না, আমি তো তোমার চাওয়ার দরকার নাই, আমি তো আছি। লাস্টের যে টাকার বিষয়টা হ্যাঁ আর কি মানে বলছে যে কেউ জানে না জানে, এটা তো আমি আগে থেকেই জানি এবং নিউজও করে রাখছি। আসলে ফোনে আমি নিউজ করবো না, সব স্টপ। আমি শোনো, তুমি আমার উপর ছেড়ে দিছো বন্ধু হিসেবে। আমি কালকে হচ্ছে তোমার আপুর সাথে দিনে কথা বলে আমি টাকা পয়সা আমি সব ডিল করতেছি। আর আমি কালকে দেখি সন্ধ্যায় তোমার সাথে দেখা করবো নি, কোর্ট শেষে আমি দেখা করবো নি। আমি তো বললাম এমন হচ্ছে টাকা পয়সা তোমার যাবো না, তোমার ইচ্ছা তুমি। এই আকাশ নিবিড়, আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারছেন, এখানে পুরো 4 মিনিট 39 সেকেন্ডের একটা কল রেকর্ড আছে। আকাশ নিবিড় 12 লাখ টাকা চাই, তাহলে সে নাকি আমাকে নিয়ে নিউজ করবে না। আকাশ নিবিড় গাড়ি চাই, গাড়ি, একটা গাড়ি 12 লাখ টাকা কিনে দেওয়ার জন্য, নয়তো সে নিউজ করবে না। আর যদি তাকে 12 লাখ টাকা দেওয়া না হয় তাহলে সে দুদুকে আমার নামে মামলা করবে, দুদুকে আমার নামে কমপ্লেন করবে। তা আমি মনে মনে হাসি, ভাই আমার কোনো ঘাপলা থাকলে না আমি ভয় পাইতাম। দুদক তো উল্টা আমার বিরুদ্ধে যদি দুদক তদন্ত করে, দুদক উল্টা হাসবে, লজ্জা পাবে। কারণ আমার কিচ্ছু নাই, আমার না আছে বাড়ি, আমার নামে না কিচ্ছু আছে, কারণ আমি কিছু করতে পারি নাই। আমি বিজনেস করে যেটা ইনকাম করছিলাম সেটা আমি আমার হাজবেন্ডের পিছনে খরচ করে দিচ্ছি তার চিকিৎসা করতে যায়। উল্টা আমি ঋণগ্রস্ত, আমার ব্যাংক লোন আছে, আমার ব্যক্তিগত লোন আছে, ব্যাংক লোন আছে, এগুলো বলি নাই দেখে কোনোদিন। ব্র্যাক ব্যাংকে আমার লোন আছে, আমার ব্যক্তিগত লোন আছে, সেগুলো আবার আমার চুক্তিপত্র আছে, চুক্তি করে আমি লোন নিচ্ছি শোধ দিয়ে মাসে। তো আকাশ নিবিড় 12 লাখ টাকা চাইছে, সেটার কল রেকর্ড আছে। আমি চাইলে আকাশ নিবিড়ের আমি মামলা করব। আর মৌ সুলতানের নামে তো বললাম আমি কমপ্লেন করে আসছি, সে দেশে আসে না। তো এরকম আজগবি তথ্য অনেকেই বলেন। এখন আজকে যেটা আমাকে খুব হিট করছে সেটা হচ্ছে ইভিএল এর ক্রেডিট কার্ড থেকে নাকি আমি সব টাকা খরচ করে, আমার লেট হাজবেন্ডের সব টাকা খরচ করে আমি নাকি বিয়ের শপিং করছি, আমি নাকি হসপিটাল বিল দিছি। একটা ক্রেডিট কার্ডের লিমিট কত থাকে? 1 2 নাম্বার, ইভিএল যদি প্রমাণ দিতে পারে যে 4 অক্টোবরের পর আমি কখনো, 4 অক্টোবর সারফ্রাজের ড্যাডি অসুস্থ হয় 2024 4 অক্টোবরের পরে তাদের কোনো ক্রেডিট কার্ড কোথাও ইউজ হয়েছে সেটা কিনা আমাকে যদি বলতে পারে তাহলে আমি আর মুখ দেখাবো না। আমার যদি ঘাপলা থাকতো তাহলে নিশ্চয়ই আমি এখন হাজার হাজার মানুষের সামনে কথা বলার এবং চ্যালেঞ্জ করার সাহস পাইতাম না। আপনারা আমার সার্চ করে দেখেন আমার কি আছে, কোথাও আমার কিচ্ছু নাই। আমি একটা ঋণগ্রস্ত মানুষ, উল্টা আমার কারি ঋণ আছে, এখন আমার ঋণের টাকা শোধ করা লাগতেছে, আমার লোন আছে কোটি কোটি টাকা। এখন
আকাশ নিবিড়ের মতো একটা সাংবাদিক, সে 12 লাখ টাকা ঘুষ চাই, চিন্তা করেন, সে নাকি আমার নিয়ে পোস্ট দিবে না। সে আমাকে পোস্ট নিয়ে আমাকে নিয়ে সে পোস্ট দিলেই আমার কি, না দিলেই আমার কি, আপনি বলেন আমাকে। আর ওদের মতো লোকের কথা শুনে দোদক একজনের নামে তদন্ত করবে, আর তদন্ত করে দেখতে পারে, আমার তো তাতে কোনো অসুবিধা নেই, আমার নামে যে কোনো ইন্টেলিজেন্স এজেন্সি তদন্ত করে দেখতে পারে। আমি যদি রং হই আমার শাস্তি হবে। আর মৌ সুলতানা তো পুরোটাই আমাকে নিয়ে সে ভিডিও বানায়। দেখেন এবার মৌ সুলতানার একটা গল্প বলি। মৌ সুলতানা অনেক বাজে বাজে কথা বলছে। সে একটা ভিডিওতে বলছে যে আমাদের এক্স প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব, যার বাড়ি আমাদের ওইদিকে, মানে আমাদের কিশোরগঞ্জ মিটামনে, ওনার মেজু ছেলে তুহিন ভাইয়ের সাথে নাকি আমার সম্পর্ক ছিল, যেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। তুহিন ভাইকে আমি চিনি, ওনার সাথে আমার লাস্ট কথা হচ্ছিল মনে হয় 2021-এর দিকে। একটা হেল্প লাগছিল ওনার থেকে, তখন আমার ওনাকে আমি অনেক রেসপেক্ট করি, ওনার সাথে তারপর আমার আর কোনোদিন কথা হয় নাই। এলাকার মানুষ হিসেবে চিনি, উনিও আমাকে চিনে। আর মৌ সুলতানের সাথে আমার দেখা হয়েছিল একবার ডিবি অফিসে। মৌ সুলতানাকে ডেকে নিয়ে গেছিল চিত্রনায়িকা বুবলি আপা, মৌ সুলতানা নামে ডিবিতে কমপ্লেন করছিল, কারণ সে বুবলি আপার নামে তখন আবল তাবল ভিডিও বানাইতো, সে বাজে বাজে কথা দিয়ে। তখন ডিবি অফিসে মৌ সুলতানাকে ডেকে নিয়ে গেছিল। ওই দিন আমিও গেছিলাম ডিবি অফিসে সাইবার ক্রাইমে আমার অন্য একটা পেজের একটা কাজের জন্য। তখন মৌ সুলতানা দেখে আমি হ্যান্ডশেক করে বলছিলাম যে আপনি ভাবতে পারেন, ও সে আমাকে নিয়েও তখন ভিডিও বানাইতো, যে আপনি ভাবতে পারেন আমার কমপ্লেনের কারণে হয়তো আপনাকে ধরে আনছে, আমি কিন্তু আপনার নামে কোনো কমপ্লেন করি নাই, আপনি আমাকে নিয়ে আর ভিডিও বানায়েন না, থ্যাংক ইউ আপা, আমি আসলে আমার অন্য একটা কাজে আসছি এখানে। সো অতটুকুই মৌ সুলতানার সাথে দেখা। আমি যদি মিথ্যা বলে থাকি, আমি কিন্তু মহিলার সাথে হ্যান্ডশেক করছি, ওই একবারই দেখছি মহিলাকে। তো এরপরে সে একটা ক্ষমা চায় একটা ভিডিও ছাড়ছিল ফেসবুকে, যে আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থী, ওটা ডিবি থেকে তাকে করাইছিল, সে বুবলি আপাকে নিয়ে আবল তাবল ভিডিও বানাইতো দেখে। তো আমি জানি না, কিন্তু মহিলা আমাকে আবার, সে তখন অপুদির পক্ষে ছিল, তো অপুদি তাকে ছাড়াই নিয়ে আসছিল। তো অপুদির সাথে আবার তার কি কি গ্যাঞ্জাম হয়েছে, মানে সে অপুদির আবার কি যেন হয়েছে, তার মন মতো মনে কিছু হয় না, সে বুবলি শেষটা নিয়ে সারাদিন বাজে বাজে ভিডিও বানায়। পরবর্তীতে সে আমাকে নিয়ে বাজে বাজে ভিডিও বানায়, মানে সে তার মন গড়া গল্প দিয়ে, তার মন গড়া, সে বলে আমি নাকি 3000 কোটি টাকা পাচার করে দিয়েছি, কি করছে না করছে, মানে আবল তাবল, ওর মন গড়া, ওর মনটা যেটা চাই ওইটাই বানায় বানায় বলে। বাট যেটার কোনো চুল পরিমাণ কোনো তথ্য বা প্রমাণ কেউ দিতে পারবে না। তো মৌ সুলতানা জাস্ট এইসব আবল তাবল ভিডিও বানায়, আমাকে দিয়ে ভিউ কামায়, ভিউ বাণিজ্য করে, দ্যাটস ইট, আর কোনো কারণ নেই। সমস্যা একটাই, আপনি মেয়ে মানুষ হয়ে কেন সাকসেস হবেন? কাউকে পরোয়া না করে সব বাধা অতিক্রম করে জীবন চালিয়ে যাবেন। আপনার জীবনটাকে রংচং মাথায় উপস্থাপন না করলে ফকিনীরা বিয়ে ব্যবসা কম নামে। এক্স্যাক্টলি। মৌ সুলতানা দেশে আসে না, আমার মনে হয় তার নামে হয়তো আরো মামলা আছে, এই জন্য হয়তো দেশে আসে না। এবং এই যে সাংবাদিক আকাশ নিবিড়, সে যে টাকা চাইছে আমার লয়ারের কাছে, সে আমার লয়ারকে দিয়ে আমি এগুলা কল রেকর্ড করাইছি, জান্নাতুল ফেরদৌস আপু, উনি ওকে ফোন দিয়েছিল যে আকাশ নিবিড় ভাই তুমি তনি আপুকে নিয়ে পোস্ট দিও না, সে তো ইয়ে করবে, হ্যান্ড করবে, তোমার নামে হচ্ছে যে সে মামলা করতে চায়। সে বলছে যে না আমি পোস্ট দিবই, আমার এসে 12 লাখ টাকা দেখ অথবা একটা গাড়ি কিনা দেখ। দেখেন কল রেকর্ড আছে। আচ্ছা এইবার আসেন ফাহিমকে কেন বের করে দিছি। তো আমার যে প্রেজেন্ট হাজব্যান্ড, ওর সাথে আমার পরিচয়েরও প্রমাণ দিতে পারবো। কবে পরিচয়? যারা এই যে মন গড়া গল্প বলে যে তার সাথে নাকি আমার 2 বছর আগে পরিচয়, হ্যান ত্যান, এটারও একটা প্রমাণ দিই। হ্যাঁ লুক, আমি এটারও একটা প্রমাণ দিতেছি, ওর সাথে আমার কবে পরিচয়, কবে বিয়ে, কি না কি, এবং ফাহিমের ঘটনাটা তখনই আমি বলতেছি। ফাহিমকে কেন বের করে দিছে আমরা, এবং ফাহিম কি করছে, সবকিছু আমি বলতেছি। ফাহিমের চাকরি হয় কবে? 2020-এর শেষের দিকে না, 2021-এর ফেব্রুয়ারিতে ফাহিম আমাদের কোম্পানিতে জয়েন করে, আমাদের পুলিশ প্লাজা শোরুমে একটা সেলসম্যান হিসেবে 10,000 টাকা স্যালারিতে। এবং ফাহিমকে যখন আমরা বের করে দিই তখন ফাহিমের স্যালারি ছিল 40,000 টাকা, এবং ফাহিমের থাকা ফ্রি না, ফাহিমের থাকা ফ্রি এবং সব থাকা টাকা সবকিছু মিলে ফাহিমের 50,000 টাকা স্যালারি পড়তো। ওকে, আচ্ছা এবার আসেন ফাহিমকে কেন বের করে দিছি, সবকিছু ডিটেলস আমি আপনাদেরকে বলতেছি। আসলে এসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ ফাহিম আমার স্টাফ, একটা স্টাফকে নিয়ে ফেসবুকে এসে কথা বলা, লাইভে এসে কথা বলা আমাকে মানায় না। বাট এই যে আপনাদের মতো কিছু নোংরা মানুষ ফাহিমকে নিয়ে, আমাকে নিয়ে যে নোংরা গল্প বানাইছেন যে ফাহিমের সাথে নাকি আমার প্রেম ছিল, মানে একটা লেভেলে কথা বললে তাও ভাল লাগে না। ওকে ফাইন, লেট মি শো ইউ গাইস। সো এটা হচ্ছে আমার প্রেজেন্ট হাজব্যান্ড মিস্টার সিদ্দিক। সো ও আমার সাথে ফেসবুকে অ্যাড হয়, এটা দেখেন ওর ফার্স্ট টেক্সট আমাকে 13 এপ্রিল 2025, ও আমার সাথে অ্যাড হয় খুব সম্ভবত 10 এপ্রিলের দিকে। আচ্ছা ও আমার একটা মাই ডেতে
কমেন্ট করছিল। হ্যাঁ, আর আমি একটু বলে রাখি, আমি কখনোই আমার অপরিচিত কাউকে আমি ফ্রেন্ড লিস্টে অ্যাড করি না। আমার ফ্রেন্ড লিস্টে 1200 মানুষ আছে, প্রত্যেকে আমার পরিচিত। আমার আইডিতে ফলোয়ার্স আছে 8,20,000, বাট আমি আমার ফ্রেন্ড লিস্টে অপরিচিত কেউ নেই। আচ্ছা, তাহলে আমি ওকে কেন অ্যাড করলাম? তো আমি এপ্রিলের ছিল রোজার ঈদ, এপ্রিলের শুরুতে আমি রোজার ঈদের পরের দিন আমার ছেলেকে নিয়ে আমি দুবাইতে যাই, এবং দুবাইতে আমি বিজনেসের ব্যাপারে কথা বলি অনেকের সাথে। তো ওর যে ছবি দেওয়া ছিল ফেসবুকে, ওটা ওর পাঞ্জাবি পরা ছবি দেখে মনে হয়েছিল ও দুবাইয়ের। আর ও যখন আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তো আমি ভাবছি ও দুবাইয়ের কোনো ব্যবসায়ী, তো আমার তখন দুবাইয়ের কিছু ব্যবসায়িক তথ্য দরকার বিজনেসের জন্য। তো কি মনে করে আমি ওকে অ্যাড করছি, আমি নর্মালি কখনোই অ্যাড করি না। আচ্ছা, এবার দেখেন ওর সাথে আমার কনভারসেশন। তো আমি ওকে লিখছি থ্যাংক ইউ, 14 এপ্রিল 12টা নয়, মানে রাত 12টা বাজে আর কি, 12টা শুরু হয়ে গেছে, 14 এপ্রিল শুরু হয়ে গেছে। সো তখন ইউ আর ওয়েলকাম, জাস্ট স্পিকিং দ্য ট্রুথ। তারপরে সে আমাকে 14 এপ্রিলে শুভ নববর্ষ, আমি লিখি শুভ নববর্ষ। আচ্ছা, হাউ ইজ ইউর নিউ ইয়ার সেলিব্রেশন গোয়িং সো ফার? নাথিং স্পেশাল, ওয়াই নট ওয়ার্কিং ডে? Sorry to hear that. ওর সাথে আমার কনভারসেশন দেখেন, কনভারসেশন দেখেন। লন্ডন, আমি লিখছি হোয়ার আর ইউ ফ্রম? লন্ডন, উই ডিডন্ট নো ইচ আদার, লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, মাই নেম ইজ রাসেল। কবে? 14 এপ্রিল 2025। আমি কি লিখছি? নাইস টু নো ইউ। ওকে, সো এই যে যারা মন গড়া গল্পটা বানাইছেন যে ওর সাথে নাকি আমার 2 বছর আগে থেকে পরকীয়া প্রেম ছিল, আমার 7 মাস আগে বিয়ে হয়েছে, সারফরাজের ড্যাডি বাইচা থাকা অবস্থায় থেকে আমার ওর সাথে প্রেম হয়েছে, সো এইসব বানোয়াট গল্প যারা বলেন, আমার কাছে তো প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে, প্রুফ আছে। এটা মেসেঞ্জার, এটা তো নিশ্চয় আমি বানাই নাই না। আমি একটু দেখাই, এই মেসেঞ্জারের গল্প তো নিশ্চয় আমি বানাই নাই না। এই গল্প তো নিশ্চয় আমি বানাই নাই, বানাইছি? এটা নিয়ে এটা কি আমি বানাইছি? এই মেসেঞ্জারের গল্প তো নিশ্চয় আমি বানাই নাই, তাই না? সো এটা মেসেঞ্জার কনভারসেশনের গল্পটা নিশ্চয় আমি বানাই নাই। সো আমরা যদি একটু পিছনে যাই, হ্যাঁ, এটা তো মেসেঞ্জারের সবকিছুর প্রুফ আছে, এগুলো তো নিশ্চয়ই আমি বানাই নাই না। আচ্ছা, একটু পিছনে যাই, পিছনে যাই, পিছনে যাই, পিছনে যাই, পিছনে যাই। নিশ্চয়ই গল্পগুলো আমি বানাই নাই, রাইট? দেখেন, আমি ওকে লিখছি আই লস্ট মাই হাজব্যান্ড বিফোর 3 months। ওকে, ও লিখছে 15 এপ্রিল, আই এম সরি টু হিয়ার দ্যাট। আমি আমার লেটার জনের ছবিতে লিখছি আপনি আমাদেরকে কখনো সোশ্যাল মিডিয়াতে দেখেন নাই। তো ওর সাথে আমার পরিচয় এপ্রিলে, এবং আমি তখন প্রচন্ড ডিপ্রেশনে ছিলাম। আমি প্রতিদিন হাউমাউ করে কান্না করতাম, বাট আমি ফ্যামিলির বড় তো, আর আমি সবার গার্ডিয়ান, আমি কারোর সামনে কান্না করতে পারতাম না। বাট আমি যখন বাসায় যেতাম, আমি একা একা শুয়ে বিছানায় কান্না করতাম। তখন আমার বান্ধবীরা, আমার বেস্ট ফ্রেন্ড মিলিয়াপু এবং পর্ষিয়া আমাকে ওরা আমাকে বলতেছে যে দেখো তুমি মুভ অন করো, তুমি কারোর সাথে কথা বলো, কারোর সাথে যদি কথা বললো তাইলে তোমার ভাল লাগবে, তুমি ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারবা। কারণ দিন শেষে তোমাকে কাজ করতে হবে, তোমার বাচ্চাদের জন্য, তোমার ফ্যামিলির জন্য কাজ করতে হবে, তোমাকে ভালো থাকতে হবে। সো তুমি কারোর সাথে কথা বলো, কথা বললে তুমি এই ডিপ্রেশন থেকে বের হইতে পারবে। কারণ আমি প্রতিদিন অফিস থেকে বাসায় যেতাম, আর বাসায় যে একা একা বাথরুমে হাউমাউ করে কান্না করতাম। তখন আমার বেস্ট ফ্রেন্ড মিলিয়াপু এবং পড়শি আমাকে বুদ্ধিটা দিছে যে তুমি কারোর সাথে কথা বলো, মুভ অন করো, তুমি কারোর সাথে কথা বললে তোমার ভালো লাগবে, তুমি ডিপ্রেশন থেকে বের হবা। এই তো এই লোকটার সাথে আমার কথা বলে ভাল লাগে। তো আস্তে 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 আমরা রিলেশনের দিকে যাই। তো আমি জুনের 21 তারিখ প্রথম লন্ডন যাই ওর সাথে দেখা করি, এবং ওকে আমার খুবই ভালো লাগে, ও ভালো মানুষ। এবং আমি যখন চিন্তা করছি যে না আমরা বিয়ে করে ফেলি, এটা সবচাইতে ভালো ডিসিশন, নয়তো আমি আমার বাচ্চাদের সাথে ওকে আমি কি হিসেবে পরিচয় করাবো। সো দ্যাটস ওয়াই আমরা বিয়ে করি, এবং আমাদের বিয়ের খবরটা কিন্তু আমরাই ফেসবুকে জানাইছি। এবার আসেন ফাহিমের বিষয়টা। তো ফাহিম কি করছে, হঠাৎ করে রোজার ঈদে ফাহিমের কি করলো, ফাহিমের জুলাইয়ের দিকে ফাহিমের হঠাৎ করে খুব বাপ বাইরে গেছে।
ফাহিম আমার সাথে, ফাহিমের কাজ কি ছিল শুধুমাত্র আমার সাথে লাইভে ডিউটি করা, হ্যাঁ, লাইভে আমাকে প্রোডাক্ট আগায় দেওয়া, আমার কাজগুলো করা। ফাহিম আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো। এবং ফাহিম প্রথমে পুলিশ প্লাজার মার্কেটে, আমাদের পুলিশ প্লাজা যে আমাদের ব্রাঞ্চ, ওখানে 2021 ফেব্রুয়ারিতে সেলসম্যান হিসেবে 10,000 টাকায় সে চাকরিতে জয়েন করে। এবং ফাহিম বরিশালের ভাষায় কথা বলে, আপনারা জানেন। ফাহিম মনে হয় তখন মেট্রিক বা ইন্টার পাস, না ইন্টার পাস। তারপরে ফাহিম এমনিতে, ফাহিমকে খুব সহজ সরল, ভালো মানে ছেলে, ভালো মনে হচ্ছে একটা সহজ সরল ছেলে, ওকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট বানাইছি। তারপরে ফাহিমকে হচ্ছে যে আপনার আমাদের কোম্পানিতে কাজ করে অ্যাসিস্ট্যান্ট এইভাবে কাজ করতেছে। ফাহিমকে আমার সবসময় সৎ মনে হতো। তো আমার এই ওর সাথে পরিচয় হওয়ার পরে ও আমাকে একদিন বলছে, তুমি ফাহিমকে এত বিশ্বাস করো? আমি বলছি না, ও অনেক ভালো ছিল, কোনোদিন বিশ্বাসঘাতকতা করবে না। এবার আসেন বিশ্বাসঘাতকতার গল্প। তো হঠাৎ করে জুলাই দেখে ফাহিমের খুব ভাব বাইরে গেছে। মানে ফাহিম না আমার কথা বা আমাদের যে ম্যানেজারের কথা কোনো পাত্তাই দিতেছে না। তো ফাহিম এর মধ্যে কি করছে, একটা রিজাইন লেটার দিছে, অ্যাপ্লিকেশন দিছে যে সে চাকরি ছেড়ে দিবে। তো আমাদের কোম্পানির একটা সিস্টেম হচ্ছে, চাকরি ছাড়ার 2 মাস আগে আমাদেরকে অ্যাপ্লিকেশন দিতে হয়। তো দুই মাস আগে ফাহিম একটা অ্যাপ্লিকেশন দিচ্ছে, কিন্তু ফাহিমের খুব ভাব বাইরে গেছে। তো বিষয়টা আমার খুব সন্দেহজনক মনে হয়েছে যে ফাহিমের হঠাৎ করে হয়েছে কি। এর মধ্যে পুলিশ প্লাজা থেকে আমার একটা স্টাফ জানাইছে যে ম্যাডাম, ফাহিম ভাই গোপনে আমাদের একটা কাস্টমারের সাথে উপরে মিটিং করছে। সে ওই কাস্টমারে আমাদের যত সব সাপ্লায়ারের তথ্য, আমরা কোথায় থেকে ব্যাগ কিনি, কোথায় থেকে ওয়েস্টার্ন কিনি, সবকিছু তথ্য সে দিবে। এবং সে ওই সাপ্লায়ারের সাথে, ওই কাস্টমারের সাথে সে পার্টনারে ব্যবসায় যাবে। এটা সঞ্জয় আমাকে এই তথ্যটা দিছে। তো দেওয়ার পরে আমরা এখন চিন্তা করি ফাহিমকে কিভাবে ধরা যায়। তখন আমার আইটি টিমকে বলি, ফাহিমের আইটি টিমের কাছে ফাহিমের মেইল অ্যাড্রেস ছিল, কারণ ফাহিমের মাঝে মাঝে আইডিতে সমস্যা হলে আমার আইটি টিম দিয়ে ঠিক করাইতো। তো ওরা কি করছে, ফাহিমের মেইল ঘেটে, গুগল ফটোজ ঘেটে, ওইটা তখন ওরা আমার প্রেজেন্ট হাজবেন্ডের একটা ছবি পায়। সেই ছবিটা কোনটা সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি। ফাহিমের মানে মেইলের মধ্যে গুগল ফটোসে সেভ করা আমার স্টাফরা একটা ছবি পায়। সেটা হচ্ছে এই ছবিটা, আমার ফোনে এই ছবিটা দেওয়া। মানে ফাহিম অন্য একটা ফোন দিয়ে আমার ফোন থেকে এই ছবিটা তুলছে। তখন আমরা তো, যখন আমার আইটি টিম এটা জানায়, তখন আমরা তো খুব অবাক যে ফাহিম এই ছবি কেন তুলে রাখলো। কারণ তখন আমরা বিয়ে করছি অগাস্টের 12 তারিখে। আর তখন তো ওর সাথে আমার জাস্ট কথা হইতেছে। আমি তো বললাম জুনের 21 তারিখে আমি দেখা করতে চাই প্রথম, আর এটা আমার প্রথমবার দেখা করার পরেই ছবি। তো তখন আমি যে ফাহিম তো এটা কোনো ভালো উদ্দেশ্যে আমার ছবি ওর মোবাইলে নেয় নাই, নিশ্চয়ই আমার অ্যাসিস্ট্যান্ট আমার ফোন থেকে আমার বয়ফ্রেন্ডের ছবি নিছে, সে নিশ্চয়ই এটা একটা ভালো উদ্দেশ্যে নেয় না, সে একটা খারাপ উদ্দেশ্যে নিছে, ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে নিছে। তখন আমার কাছে বিষয়টা খুব সন্দেহ হয়। তো ফাহিমের তখন জ্বর ওঠে। ফাহিম জ্বরের জন্য ছুটিতে তার খালার বাসায় না কার বাসায় যেন গেছে। হ্যাঁ, তখন ফাহিম তো আমি বললাম যে ফাহিম এখানেই থাকতো, অফিসে থাকতো, তার জন্য একটা আলাদা রুম ছিল। তো ফাহিমের রুমটা হচ্ছে যে আপনার ফাহিমের রুমটা আমরা হচ্ছে যে আপনার সার্চ করে সেখানে একটা পেন ড্রাইভ পাই। পেন ড্রাইভটা পাওয়ার পরে আমার ম্যানেজার ওই পেন ড্রাইভটা যখন ল্যাপটপে নেয়, নিয়ে দেখে ওই পেন ড্রাইভের মধ্যে ফাহিমের দুনিয়া নুড ভিডিও। সেটা কার সাথে জানেন? ছেলেদের সাথে। ফাহিম হচ্ছে একটা গে। ফাহিম হচ্ছে ছেলেদের সাথে সব সেক্সুয়াল ভিডিও বানায়। তার থেকেও খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে, হ্যাঁ, এবং আমি বিদেশে চলে গেলে ফাহিম কি করতো, এই যে দেখেন আমার অফিসে তার রুমে মেয়েদের মানে এসব ছেলেদেরকে নিয়ে এসে এইসব মানে নোংরা কাজ করতো। ফাহিম হচ্ছে একটা গিয়ে ছেলেদের সাথে সেই সব ভিডিও বানায়। তার থেকেও ডেঞ্জারাস যেটা, তার পেন ড্রাইভে আমরা একটা ফাইল পাই, যে ফাইলের মধ্যে সে আমার নাম দিয়ে লিখে রাখে টনি নোটস দিয়ে সে একটা ফাইল বানায় রাখে। এবং সে ফাইলটার মধ্যে সে তখন আমার ম্যানেজার ওই ফাইলের মধ্যে ঢুকে দেখে আমার, এবং তখন তো রাসেল আমার হাজব্যান্ড হয় নাই, বয়ফ্রেন্ড ছিল, আমার আর রাসেলের যত ছবি আছে আমার ফোনে ছিল। কারণ ফাহিম কি আমার আইফোন দিয়ে আমি ছবি তুলি, ভিডিও তুলি। তো ফাহিম আমার আইফোনের পাসওয়ার্ড জানতো। আমার আইফোন থেকে সে ধরেন এইভাবে ছবি বের করে সে অন্য একটা ফোন দিয়ে এরকম করে ছবি তুলে নিছে। মানে আমার আর আমার বয়ফ্রেন্ডের যত ছবি ছিল সব। তার উদ্দেশ্য ছিল সে চাকরি ছেড়ে যাওয়ার পরে সে যে ওই যে আমার একটা কাস্টমারের সাথে পার্টনারে ব্যবসা করবে, তো আবার আমাদের সাপ্লাই নিয়ে, তো সেটা নিয়ে যদি আমরা কিছু বলি তাহলে সে আমার আর আমার বয়ফ্রেন্ডের ছবি দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করবে। এটা ছিল তার উদ্দেশ্য। সো তারপরে আমরা
ফাহিম যেটা দেখাচ্ছিল ওটা দেখো তো, ছেলের সাথে ছবিটা, তানভীর। তো তারপরে আমরা ফাহিমকে হচ্ছে ঢাকায় আনি অফিসে। ফাহিম জানে না এত কিছু, আমরা জেনে গেছি। ঢাকায় নিয়েছি, এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, অনেক কিছু করা হয়। তারপরে যে স্বীকার করে যে সে আমাকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে আমার ছবিগুলো নিছিল। তারপরে তার থেকে আমরা লিখিত, মানে সে অনেক হাতে পায়ে ধরে আমার, তাকে আমরা পুলিশে দিতে চাই, পুলিশ কলও দিছিলাম, কিন্তু তারপরে তাকে পুলিশে দেই নাই, যেহেতু সে অনেক হাতে পায়ে ধরতেছে, এতদিন চাকরি করছে, কান্নাকাটি করছে। সে বলছে যে সে আর জীবনে এই কাজ করবে না এবং সেই সমকামিতা সাইরা দিবে, এই পাপ কাজ থেকে সে দূরে যাবে। তাকে আমরা বুঝাইছি যে আল্লাহর পথে ফিরে আসো। তারপরে সে জাস্ট এতটুকু দেখাইলাম, আর বাকি কিছু বললাম না। তারপরে সে বলছে সে আর অনলাইনে সব কিছু করবে না, সে অনলাইন থেকে দূরে থাকবে, সে গ্রামে যায় ভালো কাজ করবে অথবা শহরে সে অন্য কোনো ভালো কাজ করবে। তো ফাহিমের চ্যাপ্টার ক্লোজ, সে একটা লিখিত দিয়ে তাকে আমরা ছাড়ছি। বাট ওর এই হচ্ছে ফাহিমের ঘটনা। তো ফাহিমকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই নাই, বাট যারা ফাহিমকে জড়ায়, আমার একটা স্টাফকে জড়ায় আমাকে নিয়ে, যারা গল্প বানাইছেন, তাদেরকে আমি আসলে কি বলবো। আর এরপর আসেন আমার মানে রাসেলের সাথে আমি দেখা করতে যাই জুনের 21 তারিখে। তো তখন আমি লন্ডনে ছিলাম 6-7 দিন। ওগুলার ছবি ফাহিম নিয়েছে, নর্মাল ছবি, বাট ফাহিম ভাবছিল ওইগুলো ও ফেসবুকে ছেড়ে দিবে যে আমার বয়ফ্রেন্ড। তো আমরা তো অগাস্টের 12 তারিখে বিয়েই করে ফেলছি। সো বিয়ে করার পরে আমাদের বিয়ের খবর তো আমরা নিজেরাই প্রকাশ করছি, কারণ আমি চাইনি যে একটা মানুষকে আমি বিয়ে করছি তাকে লুকায় রাখতে। কারণ সম্পর্কে ভালোবাসা, একজন মানুষকে ভালোবাসা যতটা গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়া আমার কাছে মনে হয় আরো বেশি গুরুত্বপূর্ণ। আমি একজন মানুষকে যে ভালোবাসি শুধুমাত্র এইটা শুধু বললে হবে না, তাকে যে বিয়ে করছি তাকে মানুষের সামনে স্বীকৃতি দিতে হবে। আমাদের বিয়ের খবরটা কিন্তু আমরাই সামনে নিয়ে আসছি। সো এই হচ্ছে বিষয়। মনে হচ্ছে সিনেমা দেখতেছে, এটা যে রিয়েল ভাবাই যাচ্ছে না। ইয়েস, এটাই রিয়েল লাইফ। আপনাদেরকে তো আমি মানে প্রমাণ সহকারে দেখালাম। ফাহিমের উদ্দেশ্য ছিল যে ওই যে ও আমাদের কিছু সাপ্লায়ারের সাথে সে যোগাযোগ করছে, আমাদের একটা কাস্টমার আছে, সে কাস্টমারের সাথে সে গোপন মিটিং করছে, সে ওই কাস্টমারকে নিয়ে ব্যবসা দিবে এবং আমরা কোথায় কোথায় থেকে প্রোডাক্ট কিনে, এটা তো ফাহিম জানে। সে এখন আমার কথা হচ্ছে ও ব্যবসা করুক, চাকরি ছেড়ে দিয়ে সে ব্যবসা করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু এই যে আমার মোবাইল থেকে আমার ব্যক্তিগত ছবি চুরি করা, যেটা কিনা খুবই খারাপ কাজ, এবং আমি আপনাদেরকে এটার প্রমাণ সহকারে দেখালাম। এখন আবার বললেন না যে ফাহিম যে ছেলেদের সাথে সেক্স করছে সেটার ভিডিওটা দেখাও। জাস্ট একটা ঝলক দেখাই, জাস্ট একটা ঝলক দেখাই, ওকে, জাস্ট একটা ঝলক দেখাই, আর কিছু দেখালাম না। কিছু থাকে গুলো বাদ দাও। ফাহিম এত বিশ্বস্ত ছিল, আপনার আসলে দুনিয়াতে কাউকে বিশ্বাস করা যায় না। এক্স্যাক্টলি, কাউকে বিশ্বাস করা যায় না আপু। সো যখনই সবাই আমাকে জিজ্ঞেস করতো ফাহিম কই, আমি এই কথাটার কোনো উত্তর দিতাম না, ইগনোর করে যেতাম। আর ইভেন তো আমি এই কমেন্টটা কখনো পড়তাম না, আজ পর্যন্ত আমি এই কমেন্টটা কখনো পড়ি নাই যে ফাহিম কই। কারণ একটা স্টাফকে নিয়ে কথা বলে আমার মানায় না। এন্ড ফাহিম কই সেটার জবাব আমি কেন দিতে যাবো? সে আমার কোম্পানিতে কর্মচারী ছিল, তার চাকরি চলে গেছে, সে নাই, দ্যাটস ইট। বাট যারা আমাকে নিয়ে ফাহিমকে বলেন ফাহিম নাকি আমার বয়ফ্রেন্ড চলে ছিল, ছি না, আপনাদের তো একটা লেভেল তো আছে কথা বলার, এগুলো কি বলেন? যারা একটা শিক্ষিত মানুষ তারা অন্তত পক্ষে অতটুকু বুঝেন যে আমি কি পরিমাণ কাজ করি। সকাল ঘুম থেকে ওঠার পর থেকে দুপুর থেকে আমার কাজ শুরু হয়, রাত পর্যন্ত দেখবেন রাত 2টার সময় আমি লাইভ আসছি। প্রতিদিন দেখবেন রাত 2টার সময় আমি লাইভ আসছি। আমি প্রতিদিন লাইভ করি, আমি এত আওয়ার্স কাজ করি। আমি একটা দিন দেখবেন, কোনোদিন দেখবেন যে আমাকে একটু অবজারভেশন করেন, দেখেন আমি কোনোদিন অফ ডে কাটাই না, আমি প্রতিদিন কাজ করি। কিন্তু আমাদের দেশের মানুষের সমস্যা কি জানেন? আমি একটা মেয়ে, আমি কেন স্টাবলিশ, তারপর আমি কারো ধার ধারি না, আমি কেন স্পষ্ট কথা বলি, আমি কেন ক্লিয়ার কাট কথা বলি, আমি কেন একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, এটা অনেকের ভাল লাগে না। হিংসা, জাস্ট বিকজ অফ জেলাসি থেকে এসব কথা বলে। আমি আবারও বলতেছি, যারা ক্রেডিট কার্ড নিয়ে এসব তথ্য ছড়াইতেছেন, ইবিএল কে বলেন তাদের ক্রেডিট কার্ডের ব্যাংক স্টেটমেন্টটা প্রকাশ করতে, যে 4 অক্টোবরের পরে ক্রেডিট কার্ড কোথাও ইউজ হয়েছে কি হয়েছে অর নট। সো আমি আমার লেট হাজব্যান্ড
সাদাত রহমানের জন্য যা করছি নিজের টাকা দিয়ে, এখনো আমি এটার জন্য ঋণগ্রস্ত। এই ঋণ এখনো আমার 4 কোটি টাকা লোন আছে। এই লোন শোধ করতে আমার কতদিন লাগবে আমি নিজেও জানি না। তো আপনি আপনার হাজবেন্ডের জন্য তা করতেন কিনা নিজে পরিশ্রম করে, যে মানুষটার কিনা 1%-এরও বাঁচার সম্ভাবনা নাই, বা আপনার মা আপনার বাপের জন্য করবে কিনা সেটার আগে নিজেরে প্রশ্ন করেন, তারপর আমার নিয়ে কথা বলতে আসেন। এখন আমার দোষ হচ্ছে, ও আচ্ছা তুমি এত ভালোবাসতা তাহলে তুমি বিয়ে করতে কেন? আমি আবারও বলতেছি, আমি আমার জীবনে যদি আমি কাউকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকি সেটা হচ্ছে সারফরাজা ড্যানি। তাকে আমি আগেও অনেক ভালোবাসতাম, এখনো ভালোবাসি। হ্যাঁ, আমি বিয়ে করছি কেন জানেন? কারণ আমি প্রচন্ড ডিপ্রেশনে পড়ে গেছিলাম। আমার কথা বলার মানুষ দরকার, মানুষ একা থাকতে পারে না। আমি সারাদিন কাজ করি যখন বাসায় যাই রাতে 2টা-3টা, তখন আমার বাসায় সবাই ঘুমাই থাকে। আমার কোনো কথা বলার মানুষ নেই, আমার কারোর সাথে কথা বলতে হয়, এবং আমার মেন্টাল সাপোর্ট দরকার। এবং আমার বাচ্চাদের জন্য আমি নিশ্চয়ই একটা মানুষকে, আমি এজ এ মাদার, আমি আমার বাচ্চাদেরকে আমার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করাটা এটা শুভনীয় দেখাবে না। বাচ্চাদের বাবা হিসেবে পরিচয় করার মানে দেখানোটা সেটাই শুভনীয়। এবং আমার কাছে মনে হয় যে আমি একটা ভালো কাজ করছি বিয়ে করে। এখন এইটার কৈফিয়ত দেওয়া মানুষকে আমি কৈফিয়ত দিতে বাধ্য না। হ্যাঁ, এটা আমি মানুষকে কৈফিয়ত দিতে বাধ্য না আমি কেন বিয়ে করছি। সেটা আপনি যা মন চা মনে করেন, আমার কিছু যায় আসে না। এবং আমার কাছে মনে হচ্ছে যে আজকে এই বিষয়গুলো ক্লিয়ার করার দরকার ছিল, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন আপনি বিশ্বাস করেন আর না করেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং আপনি যদি যাচাই বাছাই করতে চান, আপনি সেটা যাচাই বাছাই করতে পারেন। আপনি ফরেন সিরামিকে চান, লয়ারের সাথে কথা বলেন, ব্যাংকে খবর নেন, আপনি সবকিছু করতে পারেন। সবকিছু ওপেন করে দিলাম, ওকে। এবং আমি, এটা আমার বিজনেস পেজ সানবিজ বাই তনি। আমি এখানে আমার আজকের পর থেকে আমার ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে আমি কথা বলতেও চাই না। আপনারা প্লিজ আমাকে প্রশ্ন করবেন না। এটা আমার ব্যবসায়িক পেজ। আমি আবারও বলছি, আমি কোনো ব্লগার না, আমি কোনো ইনফ্লুয়েন্সার না, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি ব্যক্তিগত জীবনের গল্প করার জন্য আমার পেজে লাইভে আসি না। আমি আমার কাপড় বিক্রি করার জন্য আসি, আমি আমার প্রোডাক্ট, আমার কোম্পানির যে প্রোডাক্টগুলো সেগুলো সেল করার জন্য আসি। সো হ্যাঁ, এখন অনেকে আমাকে বলবেন যে আগে তো আপনি মানুষটা অনেক গালিগালাজ করতেন। আমি কিন্তু কাউকে এমনি গালিগালাজ করি না। আগে আমাকে যখন মানুষ বুড়া বেটার বউ, লুবি মহিলা, আরো বাজে বাজে নোংরা আমার পোশাক আশাক নিয়ে অনেক কিছু মানুষ বলতো, আমার খুব গায়ে লাগতো। কারণ আমি আমার লেট হাজবেন্ডের থেকে একটা পয়সা নিয়ে নেই। সো এই জন্য আমি প্রচন্ড রেগে যেতাম, আর যারা আমাকে খারাপ কমেন্ট করতো আমি তাদেরকে খারাপভাবে রিপ্লাই দিতাম। এখন আর দিই না, কারণ এখন আমার কাছে মনে হচ্ছে আমি এই স্টেজগুলো পার হয়ে এখন অনেক দূরে চলে আসছি। এখন আমার শুধুমাত্র প্রোডাক্ট, এখন আমার লাইভ দেখবেন আমি শুধুমাত্র প্রোডাক্ট রিলেটেড কোনো কথা ছাড়া আমি অন্য কোনো কথা বলিও না এবং বলার প্রয়োজন বোধ করি না। এবং আজকের পরে ফার্দার এইসব বিষয় নিয়ে আমি কোনো কথাও বলতে চাই না। আমাকে বাঁচতে দেন, আমাকে শান্তি দেন, আমাকে আমার মতো করে বাঁচতে দেন। এবার আসেন, আমাদের নামে প্রচুর ফেক পেজ আছে, সানবি, সারফারাজ, সানবিজ বাই তনি, তনি ব্লগ, তনি হ্যান, তনি ত্যান, অনেকগুলো ফেক পেজ আছে, ওকে। সো আমি একটু আপনাদেরকে দেখাই দিই যে আমাদের কয়টা পেজ অ্যাকচুয়ালি আমাদের যে কয়টা পেজ, প্রত্যেকটা পেজ হচ্ছে ব্লু ভেরিফাইড। আই রিপিট, আমাদের যে কয়টা পেজ, প্রত্যেকটা পেজ হচ্ছে ব্লু ভেরিফাইড। সো আমাকে একটু দেখাইতে দেন আপনাদেরকে। সো এটা হচ্ছে সানবিজ বাই তনি, আমাদের যে পেজ থেকে লাইভ করতেছে, ব্লু ভেরিফাইড। সো এটা হচ্ছে ফরএভার তনি, ব্লু ভেরিফাইড পেজ। এটা হচ্ছে তনি, এটা আমার একটা পার্সোনাল পেজ, এটা ব্লু ভেরিফাইড। অ্যান্ড আমাদের সানবিজ, এটা হচ্ছে, আমি একটু সুইচ করে দেখাই আপনাকে, ব্লু ভেরিফাইড, ওকে। সো এই কয়টাই পেজ। আমাদের আরেকটা পেজ আছে সানবিজ ইউকে, সেটাও ব্লু ভেরিফাইড। এছাড়া আমাদের বাকি যত পেজ আছে প্রত্যেকটা হচ্ছে ফেক পেজ। সো অনেক ফেক পেজ আমার নামে, শত ফেক পেজ, শত ফেক নিউজ আমার নামে দেখতেই পাবেন। এটার একটা অন্যতম কারণ যেটা, ফেসবুক থেকে পয়সা। আজকাল ফেসবুকে মাই ডে, মানে আপনি স্টোরি দিলেও ফেসবুক থেকে টাকা দিবে, আপনি একটা লিখে পোস্ট করলেও ফেসবুক থেকে টাকা দিবে, আপনি ভিডিও বানালে ফেসবুক থেকে টাকা দিবে, আপনি যেটাই করবেন না কেন আপনাকে ফেসবুক থেকে টাকা দিবে। সো আমাকে নিয়ে পোস্ট করলে রিচ বেশি হয়, আমাকে নিয়ে পোস্ট করলে টাকা বেশি আসে, আমাকে নিয়ে পোস্ট করলে ভিউ বেশি হয়। দ্যাটস ওয়াই এই ধরনের আজগুবি কথাবার্তাগুলা মানুষ হচ্ছে যে ছড়ায়, বুঝতে পারছেন?
আরেকটা লোক আছে খুবই বাজে বাজে কথা বলে, আমি এই লোকটার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করব। আমি মামলার প্রস্তুতি নিয়েছি, আমার লয়ারকে অলরেডি বলছি। সাইবার ট্রাইব্যুনালে এই মুহূর্তে জাজ নাই, বাট জজ আসার সাথে সাথে আমি মামলাটা করব। সেটা হচ্ছে এই লোকটা অনেক স্টুপিড একটা লোক, তার পেজের ফলোয়ার্স বাস আমাকে নিয়ে ভিডিও বানায়। এই যে দেখেন, সে আমাকে নিয়ে সারাক্ষণ, এই ধরনের লোকগুলা যারা মানুষকে নিয়ে সারাদিন ভিডিও বানায়, দেখেন তার প্রত্যেকটা ভিডিও মানুষকে নিয়ে, তাদের কাজ কি? মানে এদেরকে আসলে নিজের ঘিলু বলতে কিছু আছে? যে দেখেন অপুদিকে নিয়ে, আমাকে নিয়ে, সারাদিনেই মানুষকে নিয়ে যারা ভিডিও বানায়, এদের লেভেলটা কি বুঝতেই পারতেছেন। সেই লোকটা খুবই বাজে বাজে ভিডিও বানায় আমাকে নিয়ে, এবং সে ফাহিমকে আমার বয়ফ্রেন্ড পর্যন্ত বানায় দিছে। সো এই লোকটার নামে আমি মামলা করব। জাস্ট এই লোকের মতো এরকম বহু লোক আছে, দেখেন একটা মাইক্রোফোন হাতে নিয়ে মানুষের ছবি ব্যবহার করে এই যে এরকম ভিডিও বানায় সারাদিন। এর ভিউ ব্যবসায়ীরা এগুলা করে ফেসবুক থেকে তাদের জীবন চলে। সো সে আমাকে নিয়ে প্রচুর ভিডিও বানায়। এই যে দেখেন আমাকে নিয়ে সে লিখছে নাইট ড্রেস পরে বেডরুমে ফাহিম। স্টুপিডটা বুঝো নাই যে এটা আমার বেডরুম না, এটা আমার ডাইনিং রুম। আর এটা হচ্ছে এই লোকটার কথা শুনলে আমার রাগ ওঠে। এটা হচ্ছে আমার ডাইনিং রুম, এবং এটা হচ্ছে বিশ্বকাপ ফুটবলের সময় আমরা খেলা দেখতেছিলাম, খেলার সময় লাইভে আসছিলাম, ওই সময়কার এটা ভিডিও। আর এটা হচ্ছে আমার ডাইনিং, ড্রয়িং ডাইনিং এক রুমে একসাথে। এটা আমার আগের বাসায় ড্রয়িং ডাইনিং একসাথে। সো এই ধরনের লোকগুলো আসলে বাংলাদেশের সাইবার আইনগুলো এত মানে মানে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা ছিল। আমি আর্জেন্টিনার ফলোয়ার্স, তারা ব্রাজিলের ফলোয়ার্স। এই জন্য আমি হ্যাঁ আর্জেন্টিনা গোল দেওয়ার পর আমি লাফাইতেছিলাম। এনিওয়েজ, সো ড্রয়িং ডাইনিং রুম কোনটা সেটাও সে বুঝে না, সেটাকে সে আমার বেডরুম বলতেছে। সে পিছনে দেখতেছে ডাইনিং টেবিল। তো এই ধরনের লোক কিছু আছে যারা সারাদিন ফেসবুকে মানুষকে নিয়ে ভিডিও বানায়। এবার এটা যে সাইবার ক্রাইমের পর্যায়ে পড়ে, বা আমরা যে চাইলেই তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারি, পুলিশ কমপ্লেন করতে পারি, সেটা তাদের মাথায় আসলে ঢুকে না। বাট আমি অলরেডি আমার লয়ারকে দিয়ে মামলা লিখে রাখছি। সাইবার ট্রাইব্যুনালের জজ সাহেব এখনো জয়েন করে নাই, নতুন জজ সাহেব জয়েন করবে, তারপর আমি এটা নিয়ে কেস ফাইল করবো। সোহেলি নাজনীন, আজকে লাইভে আপনার মাথা ঠান্ডা রেখে কথা বলাটা ভালো লাগছে, এইভাবে এগিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি খুব এখন আমার মাথা আমি অনেক ঠান্ডা করে চলি, বিকজ দেখেন মানুষ অনেক কিছু মন গড়া গল্প বলে, যেটা শুনতে শুনতে আসলে আমি খুব ফেড আপ, এবং সব কিছুতে আমাকে দোষানো হয় আমি লোভী, আমি লোভী, আমি লোভী, আমি লোভী। সো আমি খুবই বিরক্ত এসব শুনতে। সো এই জন্য আমি কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকটা মানুষ, শিক্ষিত মানুষ, বোঝদার মানুষ, প্রত্যেকটা জিনিস আমি কিন্তু প্রমাণ ধরে আপনাদেরকে দেখাইছি। সো এর থেকে ভালো কি আর আমি বলতে পারি বলেন? এর থেকে ভালো আমি আর কি বলতে পারি বলেন? প্রত্যেকটা জিনিস আমি প্রমাণ ধরে দেখাচ্ছি। একদম সারফরাজের ড্যাডির অসুস্থ হওয়ার দিন থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছু আমি আপনাদেরকে দেখাইছি। তো এখন মানুষের কি সমস্যা? আমি কেন বিয়ে করছি? ভাই আমি একটা মানুষ, আমার বিয়ে করার প্রয়োজন হয়েছে, এই জন্য আমার প্রয়োজন কি সেটা নিশ্চয়ই আপনি পূরণ করে দিবেন না। আর যেসব ছেলেরা এইসব ভিডিও বানায়, এদের যদি আমি বলি যে তোমার বিয়ে করতে চাই, তো একটু পরে কাপড় খুলে এসে দাঁড়ায় থাকবে বিয়ে করার জন্য। সত্যি কথা যেটা, তাই না? সো এইসব স্টুপিড মানুষের কথা আমার কিছু যায় আসে না। বাট এই যে মিথ্যা গুজব, মিথ্যা রটনা, আমি এইগুলোতে না একদম মানে ফেড আপ হয়ে গেছি। যে কি রে ভাই, আর কত এগুলো নিয়ে আমি কিছু বলতাম না, এগুলো নিয়ে আমি কখনোই ওপেন কথা বলতাম না। সো আজকে মনে হচ্ছে যে আমার এইগুলা নিয়ে প্রোফাইল পিকটা চেঞ্জ করার সময় আসছে শিল্পীরাই। কেন প্রোফাইল পিকচার কেন চেঞ্জ করতে হবে? সারফরাজের ড্যাডি মারা গেছে দেখা, বা আমি বিয়ে করে ফেলছে দেখা আমি হচ্ছে যে আপনার মানে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হবে কেন? আচ্ছা সাইফার আম্মু, তুমি একবার বলছো 12 কোটি টাকা লোন আছে, আবার বলছো 4 কোটি টাকা।
আপনি তো ব্যবসা বুঝেন না ডিয়ার। 4 কোটি টাকা সাপ্লায়াররা আমার কাছে, আমার কোম্পানির কাছে পায়। সাপ্লায়ারদের 12 কোটি টাকা সাপ্লায়ার আমার কোম্পানির কাছে পায়। সেটা কিরকম জানেন? সাপ্লায়াররা প্রোডাক্ট সাপ্লাই দেয়, ডিউ থাকে, আমরা পেমেন্ট করতে থাকি, এটা রোল হইতে থাকে, টাকাটা এরকম রোল হইতে থাকে। আর 4 কোটি টাকা যেটা, সেটা আমার ব্যক্তিগত লোন আছে ব্যাংকে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড ডিয়ার? ব্যক্তিগত আর কোম্পানি দুটা গুলাই ফেলেন কেন? কোম্পানি, যত কোম্পানি কাজ করে, যত পোশাক কোম্পানি বা যারা বিজনেস করে, প্রত্যেকেরই সাপ্লায়ারদের সাথে একটা লেনদেন থাকে, একটা ডিউস থাকে। এই ডিউটা কিনা আপনার পেমেন্ট, প্রোডাক্ট আসতে থাকে, পেমেন্ট দিতে থাকে, প্রোডাক্ট আসতে থাকে, পেমেন্ট দিতে থাকে, এইভাবে এটা একটা কোম্পানি এভাবেই চলে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হিয়ার? 4 কোটি টাকা হচ্ছে আমার ব্যক্তিগত লোন আছে। একটু মাথাটা খাটান। আপনারা তো বুঝেন না, মনে করেন বকলম, কিন্তু চিন্তা করেন একদম ওই পরিমাণ পর্যন্ত বুঝেন না তো কোনো কিছুর কিছু মূর্খ মানুষ আছে যে ক্রেডিট কার্ডের গল্পটা যে বানায় ছেড়ে দিল, যে ক্রেডিট কার্ড দিয়ে আমি বিয়ে করে ফেলছি, বিয়ের শপিং করে ফেলছি, হসপিটালের বিল দিয়ে ফেলছি। ভাই ক্রেডিট কার্ডের ক্রেডিট কত থাকে আগে সেটা বুঝো, জানো, ব্যাংকের থেকে শুনো, তারপরে মন করা গল্প করো। একটা ক্রেডিট কার্ডের ক্রেডিট কত থাকে? একজন বলছে ও ক্রেডিট কার্ড দিয়ে তুমি সব বিল পে করে দিছে, সব হসপিটালের বিল দিয়ে দিছে, মানে কোটি কোটি টাকা হসপিটালের বিল দিয়ে দিছে, ভাব ইয়া করে ফেলছে। একটা ক্রেডিট কার্ডের লিমিট কত কোটি টাকা? একটা সারফেসের ড্যাডির যে ক্রেডিট কার্ড, ওগুলার লিমিট খুব সম্ভবত 3 লাখ টাকা বা 5 লাখ টাকা। হাউ স্টুপিড! এত স্টুপিড কেন আপনারা? আপু একটু বলে দাও খুলনার পেজটা ফেক না? আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চের আলাদা আলাদা করে পেজ আছে, বাট সেই সব পেজ থেকে অনলি লাইভ করা হয় এবং শোরুমের আপডেট দেওয়া হয়, বাট সেইগুলা থেকে অন্য কোনো কিছু প্রচার করা হয় না, জাস্ট কোম্পানি রিলেটেড। প্রত্যেকটা শোরুমের একটা করে আলাদা পেজ আছে, বাট ওগুলাতে আমাদের ওগুলো শুধুমাত্র ওই শোরুমের ওরা মেনটেন করে শোরুমের আপডেট গুলা দেয়। আর আমার পেজের প্রোফাইল পিকচার আমি চেঞ্জ করবো কি না করবো, জাস্ট এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করবো কি করবো না, নান অফ ইউর বিজনেস। তনিমা ধার, কেমন আছো তনি? ব্যাগ নিলাম তোমার বগুড়া শোরুম থেকে। অলওয়েজ অ্যাপ্রিশিয়েট ইউর অ্যাক্টিভিটি, প্লিজ ইগনোর নেগেটিভ কমেন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু। সো আই হোপ যারা শুরু থেকে লাইভটা দেখছেন সবকিছু বুঝতে পারছেন। তার মানে আমি এটাও বলতেছি না যে না আমি একদম মুমিন, দুধে দোয়া তুলসী পাতা। ভাই আমরা প্রত্যেকটা মানুষ ভুল করবে, ভুল থেকে শুধরাবে, শিখবে, এটাই মানুষ, আমরা কেউ ফেরেশতা না। সো যেমন আমি আগে লাইভের মধ্যে অনেক চিল্লাচিল্লি করতাম, অনেক কেউ বাজে কমেন্ট করলে সেটাকে আমি নিতে পারতাম না, কেউ বাজে কমেন্ট করলে তাকে আমি বাজেভাবে রিপ্লাই দিতাম। এখন আর ওগুলা করি না, এখন আমি অনেক কুল অ্যান্ড কাম হয়ে গেছি। সো মানুষের বয়সের সাথে সাথে মানুষের এক্সপিরিয়েন্স মানুষকে অনেক কিছু শেখায়। অ্যান্ড আমার কাছে মনে হয় আমি প্রতিটা দিনেই শিখি, প্রতিটা মুহূর্তে শিখি। সো এখনো শিখতেছি এবং আমি এখনো প্রচুর কাজ করি, অনেক কাজ করতে চাই আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ, আমার ভাই বোন। সো এই আর কি। আমার বাবা মারা যায় 2019-এ, তারপর থেকে আমার মা, ভাই বোন সবাই আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি আমার বাবার মতো করে, হয়তো জানি না পারছে কিনা, তাদেরকে আগলায় রাখতে। সো দ্যাটস ইট। মুর্শিদ আক্তার মো, আপনার হাজবেন্ডকে নিয়ে এত মিথ্যা কথা বানাইছে মানুষ। আপু আসলে মিথ্যা গল্প বললে ভিউ বেশি হয়, তো ভিউর জন্য ওরা কি করবে বলেন? ভিউর জন্য ওরা কি করবে? আপু তুমি আর অপু মিলে নাকি বুবলি আর বারিশাহকে হত্যা করতে চাইছিল ওই বাজে মহিলা, বারবার বলে। সে কি আমার নাম বলছে কোথাও? যদি আমি আর অপু বিশ্বাস মিলে তাকে আর বুবলিকে হত্যা করতে চাইছি এরকম কথা যদি সে বলে থাকে, তাকে বলেন মামলা করতে প্রমাণ সহকারে। অবশ্যই সেটার একটা প্রমাণ থাকবে,
যে আমি আর অপুদির সাথে আমার ভালো সম্পর্ক, বাট উনিও ব্যস্ত থাকে, আমি ব্যস্ত থাকি, আমাদের খুব কম কথা হয়। আর এইসব নিয়ে তো কথা বলার কোনো কোয়েশ্চেনই আসে না। আর সে যদি এই কথা বলে থাকে, তাকে বলেন দেশে আইন আছে, আদালত আছে, মামলা করতে প্রমাণ সহকারে, তাহলে সে মামলা করতেছে না কেন? আমাকে যদি কেউ জীবন মেরে ফেলার হুমকি দেয়, আমি তো ডেফিনেটলি আগে পুলিশের বা আইনের দ্বারস্থ হবো, তাই না? আমি তো আগে মামলা করবো। তাকে বলেন মামলা করতে। এইসব ভুয়া বানোয়াট মিথ্যা গল্প মানুষ কেন বলে ভিউজের জন্য, তাই না আপু? বিউটি পার্লার চারুলতা, আপনাকে দেখি আমি একজন মেয়ে মানুষ হিসেবে প্রাউড ফিল করি। ইনশাল্লাহ আপনার মতো মেয়ে মানুষ ঘরে ঘরে থাকা দরকার। থ্যাংক ইউ সো মাচ। আপনি হচ্ছে যে দোয়া করবেন আমার জন্য। এই তো সো আমার কাছে মনে হয় না যে এই বিষয়গুলো নিয়ে আরো কোনোদিন কোনো কথা বলার দরকার আছে। আর কেউ যদি একান্তই আমাকে ঘাটাইতে চায়, সে কোর্টে আসুক, কোর্টে ঘাটাই। আমার কাছে তো সবকিছু প্রমাণ আছে। নৌশিন মঞ্জুল লিখেছেন, আপু প্রাউড অফ ইউর অ্যাচিভমেন্টস, ইগনোর দ্য নেগেটিভ পিপল, বেস্ট উইশেস ফর ইউর লাইফ। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। এনিওয়েজ, সো আমার কাছে মনে হয় আপনাদের কাছে সব কয়টা বিষয় ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে। আরো যদি কোনো কিছু জানতে চান আমাকে বলতে পারেন, এবং আমার বিজনেসটা এখানে নিয়ে আসা বা বিজনেস দাঁড় করানো পরিশ্রম পুরোটাই আমার পরিশ্রম। আমি অনেক পরিশ্রম করছি বা স্টিল করতেছি। বাট সেক্ষেত্রে আমার যে লেট হাজব্যান্ড সারপ্রাইজের ড্যাডি, সে আমাকে প্রচন্ড মানসিক সাপোর্ট দিছে। সে অফিস করতো 9টা to 6টা বা 6টার মধ্যে সে বাসায় চলে আসতো, বাচ্চাদেরকে সামলাইতো। সে আমাকে অনেক মানসিক সাপোর্ট দিত, এবং তার এই মেন্টাল সাপোর্ট ছাড়া আজকে আমি হইতে পারতাম না। সারপ্রাইজের ড্যাডি আমাকে প্রচুর সাপোর্ট দিচ্ছে, প্রচুর সাপোর্ট। আমার প্রত্যেকটা নিঃশ্বাসে আমি সবসময় আগে ওর জন্য দোয়া করি, এবং ও ছাড়া আজকের আমি হতে পারতাম না। কারণ ও আমাকে যে পরিমাণ মেন্টাল সাপোর্ট দিছে, অনেক মেন্টাল সাপোর্ট দিচ্ছে। বাচ্চাদেরকে ও টেক কেয়ার করতে বেশি। জান্নাতুল ফেরদৌসী, তোমার পুরো লাইফটা দেখলাম অনেকদিন পর। থ্যাংক ইউ সো মাচ। এখন দেখবেন আজকে আমার এই লাইফটাকে কেটে 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 20 টুকরা 50 টুকরা করে বিভিন্ন হচ্ছে আপনার ফেক পেজে ভাইরাল করবে। বিভিন্ন মানুষ আবার ব্লগ বানানো শুরু করবে, আবার তারা এরকম কথা বলবে, সাইডে স্ক্রিনের মধ্যে আমার ছবি দিয়ে রাখবে, নিজের মতো করে আরো অনেক মন করা গল্প বানাবে। আপনার আবার আজকে থেকে নেক্সট 10-15 দিন এসব চলবে। তো ভিউ ব্যবসায়ীদের জন্য আবার খাবারের খোরাক দিলাম। 10-15 দিন আবার মন করা গল্প বানাইতে থাকবে। এনিওয়েজ, সো এই আর কি। সো আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথাই সত্যি এবং প্রমাণিত। প্রত্যেকটা কথার প্রমাণ আছে, প্রত্যেকটা জিনিসের প্রমাণ আছে আমার কাছে। সো জাস্ট এইটাই, আপনারা জাস্ট যাচাই করে দেখতে পারেন। আপনার এত টাকা থাকার পর আপনি উপবিশ্বাসের গোলামি করেন, এটা বিরক্ত লাগে। গোলামি করি? কি গোলামি করে? আপনি কি দেখছেন অপুদির সাথে আমাকে কোনো প্রোগ্রামে, কোথাও, কোনো কিছুতে? উনি ওনার মতো কাজ করে, আমি ওনার মতো কাজ করি। একটা মানুষের সাথে মানুষের ভালো সম্পর্ক থাকতে পারে না? ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, বাট তার মানে এই না যে উনি মিডিয়াতে কাজ করে, আমি মিডিয়াতে কাজ করি না। আমি ফেসবুকে, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, নিজের বিজনেসে কাজ করি, আর উনি ওনার মতো কাজ করে। বাট ওনার সাথে আমার ভালো সম্পর্ক, উনি আমাকে বোন ডাকে, আমি ওনাকে বোন ডাকি। তো একটা মানুষের সাথে ভালো সম্পর্ক থাকতে পারে না? ভালো সম্পর্ক হইলে গোলামি হয়ে গেল? কি ধরনের কথা বলেন এগুলা? এবার আসেন বুবলি আপুর কথা অনেকে লিখতেছেন। বুবলি আপুর সাথে তো আমার কোনো খারাপ সম্পর্ক নাই, তার সাথে আমার ব্যক্তিগত কোনো সমস্যাও নাই। বুবলি আপুর সাথে আমার জীবনে একবার দেখা হয়েছে, তিনি পুলিশ প্লাজায় আসছিলেন। তো ওখানে আমার পাশের শোরুমে নগরমণিতে আসছিলেন, তো ওখানে আমার একদম গেটের সাথে আমার সাথে দেখা হয়েছে। উনি আমাকে দেখে সালাম দিচ্ছে, জিজ্ঞেস করছে, আমি ওনাকে কথা বলছি। ভালো, ওনার সাথে কথা বলে ভালো লাগছে, ওনার ব্যবহার খুবই ভালো। ওই দিন এই তো কয়েক মাস আগে ওনার সাথে আমার প্রথম দেখা হয়েছে, ভালো লাগছে ওনার সাথে কথা বলে, দ্যাটস ইট। তো তাদের সাথে তো আমার কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই। আপনাকে অপু বিশ্বাস আর বুবলি ক্যাচালের মধ্যে আমাকে কেন জড়ান? এখন আমি অপু বিশ্বাসকে সাপোর্ট করতে পারবো না? সে তো আমার বোন ডাকে এবং তার সাথে আমার ভালো সম্পর্ক।
আমার প্রেজেন্ট হাজবেন্ডের সাথে আমার পরিচয় কিভাবে সেটা দেখার জন্য পুরো লাইফটা দেখুন, সবকিছু জানার জন্য আমার পুরো লাইফটা দেখুন। আমার লাইফ আর এটা আমার বিজনেস পেজ, এখানে আমি আমার প্রোডাক্ট সেল করি। সো আমার কাছে মনে হয় আমার বিজনেস পেজে আপনারা আমার প্রোডাক্টের প্রাইস, কোম্পানি রিলেটেড, শোরুম রিলেটেড এগুলো কোয়েশ্চেন করবেন, আমাকে দেখতে কেমন লাগতেছে সেগুলো নিয়ে কথা বলবেন। আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার বিজনেস পেজে আমি আর কোনো কথা চাই না। সো আজকে প্রথমবারের মতো এই বিষয়গুলো আমি ক্লিয়ার করলাম, এবং শেষবারের মতো। আমার কাছে মনে হয় না এই বিষয়গুলো নিয়ে আর কথা বলার কোনো দরকার আছে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট লাইভে দেখা হবে। এসব ফেসবুকে টাকা ইনকামের চিন্তাধারায় মানুষ বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছে। মানুষ কতটা বুদ্ধি প্রতিবন্ধী হলে মানুষের পার্সোনাল বিষয় নিয়ে অ্যাটাক করে, তাও আবার এতটা মিথ্যা বলে এসব কন্টেন্ট ক্রিয়েটরদের ধরে ধরে জেলে দেওয়া উচিত। প্লিজ আপু, একদম আপু, মানে একদম সারাটা জীবন আপু, এই 2020 থেকে আমি লোভী শুনতে শুনতে আমি জাস্ট পাগল হয়ে গেছি। যেখানে আমি বা আমার ছেলে সারফরাজের ড্যাডি থেকে কিছুই নেই, কিছু পাইনি, বা কিছু থাকলে তো নিতাম। ফাহিম ভাইয়ের বিষয়টা ক্লিয়ার করেছি। আঁকি আক্তার আপু লাইভটা দেখেন, মাঝখানে এসে কথা কোয়েশ্চেন, শেষের দিকে এসে আপনি কোয়েশ্চেন করাটা আসলে উচিত না। সারফেসের বাবা যদিও বড় ব্যাংক ব্যালেন্স দিয়ে যান নাই, উনি যে মেন্টাল সাপোর্টটা দিয়ে গেছেন তার মূল্য কোটি কোটি টাকার চেয়ে বেশি। আপনাদের সুন্দর সময়গুলোর মূল্য কোটি কোটি টাকার চেয়ে বেশি। ডেফিনেটলি ইসরাত আফরিন, অবশ্যই। আমি তো সেটাকেও বলতেছি যে আজকে যে আমি হয়েছি সেটা সারফেসের ড্যাডি এত মেন্টাল সাপোর্ট না দিলে, এত ফ্রিডম না দিলে কখনো হইতে পারতাম। সারফেসের ড্যাডি প্রচন্ড মেন্টাল সাপোর্ট দিয়েছে, কারণ ও অসম্ভব একজন ভালো মানুষ। ওর মতো পুরুষ মানুষ কোনো নারীর ভাগ্যে পাওয়া আসলেই ভাগ্য, মানে যারা মানে অনেক ভাগ্যবান তারাই ওর মতো একজন মানুষকে হাজব্যান্ড হিসেবে পাবে। এবং যেটা আমি পেয়েছিলাম, আল্লাহ ওর আয়ু রাখে নাই। আমি অনেক চেষ্টা করছি, বেস্ট ট্রাই করছি, সে চলে গেছে। সে ভালো থাকুক আল্লাহর কাছে, এটাই সবসময় দোয়া করি। সাইফার আম্মু, আপনি লাইভের শুরু থেকে নেগেটিভ কথা বলতেছেন, এখনো নেগেটিভ। আপনার মতো কিছু মহিলা আছে জানেন, যারা সেলফ মেড না, যারা কোনো কাজ করে না, পুরুষ মানুষের দিকে তাকায় থাকেন। আপনারা না একটা মেয়ের সাকসেসকে আপনি নিতেই পারেন না। আপনি আবারও লিখছেন একটা ব্যবসা দাঁড় করাইতে অবশ্যই বড় অ্যামাউন্টের টাকা লাগে। তুমি এটা স্বীকার না করলেও আমরা বলছি অবশ্যই সাপোর্ট পাই, তোমাকে টাকা দিয়ে গেছে, সেই টাকা দিয়ে ব্যবসা দাঁড় করাইছ। বানান, ম্যাক্সিমাম বানান আপনার ভুল। আমি সরি, আমি বাংলা স্টুডেন্ট তো এই জন্য আপনার বানান ভুলগুলো আগে চোখে পড়ছে। আর আপনার মতো আমরা যারা সেলফ মেড মানুষ, যারা একদম শূন্য থেকে বড় হই, আমরাই জানি যে একটা মানুষ শূন্য থেকে কিভাবে বড় হইতে পারে। আর আপনার মতো অকর্মণ্য মানুষকে যদি কোনো কিছু প্রমাণ সহ পানি দিয়ে গুলাইয়া খাওয়াই দেওয়া যায়, তারপর আপনার মতো মানুষ এটা মানতে চাবেন না। কারণ আপনারা নিজেদের জীবনে কিছু করতে পারেন না, তো এই জন্য আপনার মতো মানুষগুলো প্রচন্ড ফ্রাস্ট্রেটেড। আপনার নিজের জীবনে কিছু করতে পারেন নাই, এই জন্য আপনি অন্যের জীবনে যেটা হয়েছে সেটা মেনে নিতে পারেন না। প্রথমত, টাকা করতে, একটা ব্যবসা দাঁড় করতে অনেক বড় অ্যামাউন্ট লাগে, এটা একটা ভুল কথা। আমি আমার ব্যবসা স্টার্ট করছি 15,000 টাকা দিয়ে। কিভাবে জানেন? একটা ছোট্ট একটা স্টোরি বলি। আমি ইসলামপুর যাইতাম, টাঙ্গাইলে যাইতাম, ওখান থেকে যাদের হোলসেলের দোকান, ওখান থেকে ছবি তুলে তুলে আমি কাপড় কিনতাম না, ওই ছবি আমার পেজে আপলোড দিতাম। অর্ডার আসলে আমি তাদের থেকে টাকা দিয়ে কিনে এনে অর্ডার দিতাম, মানে কাস্টমারকে ডেলিভারি করতাম। এইভাবে আমার লাভের টাকা আস্তে 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 বাড়তে থাকে। আমি পুঁজি খাটাইতাম না, বুঝতে পারছেন? তারপরে যখন কোভিড শুরু হয়, কোভিডের সময় অনলাইন পার্সেলের অর্ডার আসতে থাকে বেশি। টার্কেট যখন বন্ধ হয়ে যায়, প্রচুর অনলাইনের অর্ডার আসতো। এইভাবে আমার বিজনেসটা দাঁড়ায় এবং আমি প্রচুর পরিশ্রম করি। আমি একাই অর্ডার নিতাম, একাই অর্ডার লিখতাম, একাই পার্সেলগুলো কুরিয়ারে দিয়ে আসতাম, সবকিছু আমি একাই করতাম। সো পরিশ্রম, আপনার মতো মানুষকে বোঝানো আমার কম্য না বা আমার সাধ্যও না। যারা সেলফ মেড পার্সন, যারা ছোট থেকে বড় হয়, তারাই একমাত্র জানে। বুঝতে পারছেন? ডিয়ার, হ্যাঁ, একটা টাইম পরে আমি যখন শোরুম নিছি, শোরুমে প্রোডাক্ট ওঠানোর জন্য আমার টাকা দরকার পড়ে, তখন আমি আমার মার থেকে 10 লাখ টাকা নিয়েছিলাম। আমার বাবা মারা যাওয়ার পরে পেনশনের টাকা ছিল আমার মার কাছে, সেখানে আমি 10 লাখ টাকা নিয়েছিলাম। আর সারফেসের ড্যাডি থেকে আমি জীবনে যদি কখনো লোনও নিতাম, ধরেন 1 লাখ 2 লাখ টাকা যদি আমি কখনো ধার নিতাম বা লোন নিতাম, সেটা আবার আমি পরে দিয়ে দিতাম।
তো একটা সংসার করতে গেলে আপনি পরিবারের মানুষের থেকে সাপোর্ট পাবেন না? অবশ্যই পাবেন। আমি সবার থেকে লোন, যখন কারো থেকে লোন নিল, ধার নিল, সেটা আমি তাকে রিটার্ন করে দিলাম। যেটা আপনার মতো মানুষ কোনোদিনই বুঝবেন না। নিজের পায়ে দাঁড়ান, কাজ করেন, ফিল্ডে নামেন, তাহলে বুঝতে পারবেন। ফারহানা লুবনা, আপনিও যে আপনার প্রোফাইল পিকচারটা এইভাবে দিচ্ছেন না, আপনার ব্রেস্টের শেপ পুরো বুঝা যাইতেছে। সো আমি কাপড় খুলে লাইভ করি না, কাপড় পরে লাইভ করি, সেটা দেশের মানুষ দেখে, আর আমাদের প্রোডাক্ট ভালো দেখেই মানুষ কিনে। সো সেটা নিয়ে আমি আপনার থেকে একটাও মন্তব্য শুনতে চাই না। আর আপনার কথায় যদি মানুষ আমাকে বয়কট করে, তাহলে তো আমার কিছু করার নেই, করুক, গেট আউট। আপনার মতোই প্রচন্ড নেগেটিভ মানসিকতার মানুষকে আমি আমার পেজে, আমার লাইফে কোথাও আমি জায়গা দিই না। জাস্ট গেট আউট। আপু আপনি কতটা প্রাণপণ ট্রাই করছেন এটা তারা জানে যারা ওই সময়টাতে আপনার সাথে ছিল। এরা কি করে বুঝবে যারা শুধু ওয়েট করে আপনি কখন কি বলবেন সেগুলা কাট করে টাকা ইনকাম করবে? রোজা খান, হ্যাঁ সেটাই। এরা শুধু ওয়েট করে আমি কখন কি বলবো সেটাকে টুকরা টুকরা করে ভাইরাল করবে, ভাইরাল করে ফেসবুক থেকে টাকা ইনকাম করে। এরা শুধু এটাই চায়। নার্গিস আপু কেমন আছেন? একটা কথা বলে কিছু মনে করবেন না। আপু ভাইয়া যখন অসুস্থ ছিল তখন ফাহিম অনেক সাপোর্ট দিয়েছে, তবে এরকম করবে ভাবিনি। আপনি ফাহিমকে সন্তানের মতো দেখতেন, মানুষ কিভাবে এরকম বায়মানি করে? নার্গিস সেটাই আপু। আর তখন তো আমি যখন ব্যাংককে থাকতাম ফাহিম লাইভ করতো, কারণ সে আমার অ্যাসিস্ট্যান্ট, তাকে লাইভ করা তো আমি শিখেছি, তার কাজই তো আমার অবর্তমানে লাইভ করা। আমি যখনই দেশের বাইরে যেতাম বা আমার যে কাজে আমি বাইরে যেতাম তখন ফাহিম লাইভ করবে, এটাই তো তার কাজ ছিল। এই জন্যই তো তাকে এতগুলো টাকা স্যালারি দেওয়া হতো, তাই না? একটা মানুষকে মাসে 40,000 টাকা স্যালারি, থাকা ফ্রি কেন দেওয়া হয়, কেন দেওয়া হচ্ছে? এটাই তো তার কাজ ছিল। সোহেলি নাজিন, এতক্ষণ ধৈর্য ধরা লাইভ দেখলাম, সবকিছু ক্লিয়ার করার জন্য ধন্যবাদ। এখন সবার জন্য জিলাপির ব্যবস্থা বানাবো। এনিওয়েজ, সো আমি অনেক কি আর বলবো, মানুষ কতটা অত্যাচার আর মেন্টাল ডিস্টার্ব ফিল করলে পার্সোনাল বিষয় নিয়ে এভাবে খোলাসা করে, তবু এদের শান্তি হবে না। আর যদি নেন হাজব্যান্ডের, নিজেই মানুষের হাজব্যান্ডের থেকে নিবে না। মানুষের সমস্যা কি ভাই? তোদের সমস্যা কি? তোদের তো নাই। হাজব্যান্ড ওয়াইফ মিউচুয়াল করে চলে, এটা মেনে নিতে সমস্যা কি? এমন ভাবে নিউজ করে যেন সাদাত ভাইয়া আপুর হাজব্যান্ড না প্রতিবেশী। ভাই সবার যে এত সমস্যা, একজন ছেলে তার বউ মারা যাবার পর 40 দিন না যেতে বিয়ে করে ফেলে সমস্যা হয় না? হালাল জিনিস নিয়ে এত কথা। তৃষাপু সেটাই হচ্ছে ব্যবসা। এই এখন মেইন সমস্যা হচ্ছে যে ভিউ ব্যবসা। ভিউর জন্য মানুষ সবকিছু বানাইতে পারে, সবকিছু বলতে পারে। একটা মেয়ে সফল ব্যবসা হচ্ছে, এটা সমাজ এটা কোনোভাবে মেনে নিতে পারে না। আর কিছু পার্সোনাল টপিক কারোর কাছে এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই আপু। কিছু মানুষের মেন্টালিটি টোটালি নেগেটিভ। আপনি আপনার কাজ করে যান, আমরা আপনার কাছ থেকে অনেক পরিশ্রম করে সাহস পাই। আজ আবারও একটা বিষয় বুঝলাম, স্টাফকে কখনো ঘরের মানুষ বানানো যাবে না। মিমিস লাইফস্টাইল, একদম কাউকে কখনো পুরোপুরি বিশ্বাস করবেন না। যারা নিজেরা খারাপ তাদেরকে হাজারো প্রমাণ দিলে বিশ্বাস করবে না, কারণ তারা নিজেরা খারাপ। আপু আপনার জন্য দোয়া রইল, এগিয়েছেন সুখী। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখেন অনেকের বিজনেসের অনেক রকম পলিসি আছে। এই যে যেমন ধরেন আমি একটা লাইভ করলে আমাদের কয়েক হাজার প্রোডাক্ট সেল হয়ে যায়, সেটা কেন হয়ে যায়? কারণ হচ্ছে কি, যেমন ধরেন আমরা 580 টাকা করে প্রোডাক্টগুলো দিই, আমরা অনেক কম প্রফিটে ছেড়ে দিই, মানে একদম ধরেন 20 টাকা প্রফিটে ছেড়ে দিই। তাহলে হয় কি, আমাদের হাজার হাজার পিস সেল হয়, তো দিন শেষে আমাদের অ্যামাউন্টটা বড় হয়ে যায়, বুঝতে পারছেন? তো আমাদের প্রফিট কম, সেল বেশি, এটা আমাদের বিজনেসের থিওরি। Mohsina Apu লিখেছেন, and really you are lucky that you had Mr. Sadat. May Allah grant him Jannah. আমিন আপু, দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ আপু। সো যাই হোক, সবাই ভালো থাকেন। আজকে পর আর এগুলো নিয়ে কথা হবে না। সবাই যাদের উত্তর দরকার আমার পুরো লাইফটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।
আমি আবার লাইভে আসতেছি প্রোডাক্ট নিয়ে, প্রোডাক্টের লাইভে দেখা হবে। ফেসবুকের ডলার দেওয়া অফ করে দেওয়া উচিত, তাইলে সোজা হবে এগুলো। পড়শিয়া বেবি তোমার অনেক মিস করতেছিলাম গল্পগুলা, মানে তুমি ছাড়া আসলে তুমি থাকলে আরো ভালো হইতো। পড়শিয়া হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ওরা সবকিছু জানে। পড়শিয়া, মিলিয়াপু সবকিছু জানে, নয়ন আপু আমার বড় বোন, সবকিছু জানে কাছ থেকে যারা দেখছে। ব্যাংককে যা ছিল রনি ভাই সবকিছু জানেন। মনিকাস কিচেনের মনিকা আপু সবকিছু জানেন। শারমিন আপু উনি সবকিছু জানেন। নুসরাত আপু দেখালাম যে নুসরাত আপু হচ্ছে পার্মানেন্ট হসপিটালে চাকরি করেন নুসরাত আপু। সো এই আর কি। বা আমার আশেপাশের আমার পরিবারের লোকজন, আমার স্টাফরা সবাই সবকিছু জানে, এই আর কি। আর আমার মেইন বিষয় হচ্ছে আমার কাছে তো সবকিছু ডেট টু ডেট ধরে, টাইম টু টাইম ধরে প্রমাণ আছে। মেরি আপু লিখেছেন তোমার পরিশ্রম নিয়ে কেউ কথা বলবে না, যে কতটা পরিশ্রম করো সবাই পার্সোনাল বিষয় নিয়ে মাতামাতি করে, সেটাই। কারণ আমি জীবনে যেটা করতে পারছি তারা সেটা করতে পারে না, সেটাই হচ্ছে মেইন সমস্যা। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, বাই বাই।